এফএফআর হলো ফাংশনাল লেশন অ্যাসেসমেন্টের জন্য এফএফআরটা খুবই এসেনশিয়াল। যেমন আমরা যেটা দেখি যে এনজিওগ্রাম বেস পিসিএ, আসলে এটা পিসিএর জন্য খুব জরুরি এই জিনিসগুলো, এফএফআর এবং আইভাস। যে যখন আমরা পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন আমরা করি, সেই ক্ষেত্রে আমরা লেশন মরফোলজি যদি আমরা বুঝতে চাই খুব ভালোভাবে, সেই ক্ষেত্রে আমাদের দরকার হলো আইভাস। যেমন আমরা অ্যানজিওগ্রাম করলে এটা 2 ডাইমেনশনাল ফিগার, এখানে লেশন মরফোলজি অত ক্লিয়ারলি বোঝা যায় না, কিছুটা ক্যালসিফিকেশন বোঝা যায়, আর অত ভালো বোঝা যাচ্ছে না, শুধু কত পার্সেন্ট লেশন আমরা ওইটুকু একটা ধারণা নিতে পারি। কিন্তু লেশনটা ফাইব্রোফেটি কিনা বা ফেটি কিনা বা ক্যালসিফিকেশন আছে কিনা অথবা লেশনে কোনো ডিসেকশন আছে কিনা, এগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে চাই সেক্ষেত্রে আমাদের আইভাস প্রয়োজন, মানে ইন্টারকরোনারি ইমেজিং। আর এফএফআরটার প্রয়োজন হচ্ছে তখনই যে ফাংশনাল অ্যাসেসমেন্ট। যেমন আমি দেখি কখনো কখনো আমরা দেখতেছি যে ইন্টারমিডিয়েট কিছু লেশন থাকতে পারে, যে 50%-এরও বেশি, আবার 70%-এর কম। আবার পেশেন্ট কিন্তু ব্যথা ফিল করতেছে, বলে যে না বুকে ব্যথা হচ্ছে। এই ধরনের কিছু লেশন থাকে, যে লেশন গুলো আসলে ফাংশনালি সে সিগনিফিকেন্ট কিনা। যেমন যদি ফাংশনালি সিগনিফিকেন্ট হয় সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই রিভাসকুলেশন করা লাগবে, আর সিগনিফিকেন্ট না হলে আমরা লেশনটাকে ইগনোর করতে পারি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাল্টি ভেসেল ডিজিজ, যেমন অনেকগুলো যদি লেশন থাকে, কিছু কিছু লেশন দেখা যায় ফাংশনালি সিগনিফিকেন্ট, কিছু লেশন দেখা যাচ্ছে ফাংশনালি সিগনিফিকেন্ট না। সেই ক্ষেত্রে আমার এফএফআরটা কি হিসাবে কাজ করে, যে এফএফআর এর মাধ্যমে আমি দেখলাম যে এটা ফাংশনালি সিগনিফিকেন্ট কিনা। প্রক্সিমাল এবং ডিস্টাল ফ্লোটাকে আমি অ্যাসেস করে এর থেকে আমরা একটা রেশিও বের করে যে কত পার্সেন্ট তার ফ্লোটা ডিস্টারবেন্স হচ্ছে সেটা আমরা মেজার করি, এবং এর মাধ্যমে আমরা অ্যাসেস করার চেষ্টা করি যে লেশনটা আসলে কি ফাংশনালি সিগনিফিকেন্ট কিনা। দেখা যাচ্ছে যে আমরা যে পিসিআই করি, এই পিসিআই এর ভিতরে অনেক লেশনই আমরা করে ফেলতেছি যেগুলো ফাংশনালি সিগনিফিকেন্ট না, যার জন্য হচ্ছে কি অনেক বেশি পরিমাণে স্ট্যান্ড আমাদের ইউজ করা লাগে, এবং দেখা যাচ্ছে যে মেটাল বার্ডেন কিন্তু অনেক বেড়ে যায়। আবার সিএবিজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নন ফাংশনাল একটা লেশনে আমরা গ্রাফটিং লাগাচ্ছি, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেখানে গ্রাফট লাগানো হচ্ছে না। যার জন্য হচ্ছে কি এফএফআরটা খুবই এসেনশিয়াল, এবং বর্তমানে বলা হচ্ছে যে এটা একটা ক্লাস 1 ইন্ডিকেশন। গাইডলাইন গুলোতে বলা হচ্ছে যে ক্যাথ ল্যাবে অবশ্যই ফাংশনাল অ্যাসেসমেন্টের জন্য ব্যবস্থা থাকা উচিত, এবং যেখানে ইন্টারমিডিয়েট লেশন থাকে সেখানে অবশ্যই এফএফআর করতে হবে, এটা ক্লাস 1 এর রিকমেন্ডেশন। আর হলো নন অবস্ট্রাকটিভ লেশন, যেখানে কিছু কিছু লেশন হচ্ছে নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি ডিজিজ, সেই ক্ষেত্রে ফাংশনাল অ্যাসেসমেন্টের কথা বলা হচ্ছে। আর আইবাসের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আইবাসের কথা বলা হচ্ছে যে আইবাস হচ্ছে অ্যানাটমিক্যাল কমপ্লেক্সিটি যদি থাকে, লেফট মেন স্ট্যান্টিং যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে বা ট্রু বাইফার্কেটেড লেশন, সেই ক্ষেত্রে ক্লাস 1 ইন্ডিকেশন হচ্ছে আইবাস। সুতরাং এই দুইটাই কিন্তু এখন গাইডলাইনে, আমরা যদি গাইডলাইনের দিকে তাকাই তাহলে এগুলো হচ্ছে খুবই এসেনশিয়াল পার্ট, মানে হচ্ছে আপনার পিসি এর জন্য খুবই এসেনশিয়াল পার্ট। আমরা প্রথমে যদি এফএফআর নিয়ে একটু আলোচনা করি, যে এফএফআরটা কি জিনিস সেটা আমরা যদি দেখি, যে ফাংশনাল ফ্লো রিজার্ভ মেজার্স ইনভলভ দ্য ডিটারমিনিং দ্য রেশিও বিটুইন দ্য ম্যাক্সিমাম অ্যাচিভেবল ব্লাড ফ্লো ইন এ ডিজিজ করোনারি আর্টারি অ্যান্ড দ্য থিওরিটিক্যালি ম্যাক্সিমাম ফ্লো ইন দ্য নর্মাল করোনারি আর্টারি। যেমন আমি যদি এলইডির কথা বিবেচনা করি, এলইডিতে কোনো লেশন নাই, সেই সময় যে ফ্লোটা থাকবে, আর এলইডিতে যদি আমি একটা 70% বা 80% লেশন আমি পেলাম, লেশন থাকা অবস্থায় তা সেখানে কিরকম ফ্লো, তাহলে লেশন থাকা অবস্থায় যে ফ্লো আর লেশন না থাকা অবস্থায় যে ফ্লো, এর যে রেশিওটা, এই রেশিওটাই হচ্ছে আপনার ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ। যেমন আমি যদি এফএফআর 1 বলি আমি, তাহলে আমাকে বোঝাচ্ছে যে এফএফআর 1 মানে নর্মাল, এই রক্তনালীর ভিতরে কোনো ধরনের ব্লক নাই, ফাংশনালও কোনো অবস্ট্রাকশন নাই, অ্যানাটমিক্যালও কোনো অবস্ট্রাকশন নাই, মাইক্রোভাস্কুলার কোনো ডিজিজ নাই, ইন্ডিকেট করে যদি 1। আর যদি আমি দেখি যে 0.75, তাহলে বুঝতে হবে যে আমার যে ডিজিজের কারণে আমার ফ্লো 75% ফ্লো হচ্ছে। এখন এফএফআর এর ক্ষেত্রে বলা হচ্ছে যে 0.75 থেকে 0.80 ইজ জেনারেলি কনসিডার্ড টু বি অ্যাসোসিয়েটেড উইথ মাইক্রো ইসকেমিয়া। যদি 0.75 এর নিচে যদি হয় এফএফআর, তাহলে আমাকে ধরে নিতে হবে যে মাইক্রো ইসকেমিয়া আছে এবং এটা একটা সিগনিফিকেন্ট লেশন, এবং এই লেশনের ক্ষেত্রে অবশ্যই আমাকে ঠিক ট্রিটমেন্ট করা লাগবে। দ্যাট মিনস আর যে লেশনটা আছে লেশনটাকে স্টেন্টিং করা বা বাইপাস করা, আমার কোনো একটা সমাধান আমাকে খুঁজতে হবে। যদি আমরা এফএফআরটা দেখি, দেখেন এফএফআর হলো ডিস্টাল করোনারি আর্টারি প্রেসার, আর আমরা যে ক্যাথেটার দিয়ে মাপি সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি,
ডিস্টাল করোনারি আর্টারি প্রেসার আর প্রক্সিমাল করোনারি আর্টারি প্রেসারের রেশিওটা আমরা দেখি এখানে বেসিক্যালি মেজার্স দ্য ফোর্স ইন্টারকরোনারি অ্যাডেনোসিন। আমরা এখানে ম্যাক্সিমাম হাইপারমিয়া করা হয়, মানে ব্লাড ভেসেলটাকে ম্যাক্সিমাম ডাইলেটেড অবস্থায় যে ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভটা পাওয়া যায় সেটাকে আমরা অ্যাসেস করি। ম্যাক্সিমাম ভেসেল ডাইলেটেশনের জন্য এপিপার এর ক্ষেত্রে আমরা অ্যাডেনোসিন ইউজ করি। অ্যাডেনোসিনটা ভ্যাসোডাইলেটর হিসেবে ইউজ করা হয়, করোনারি ভ্যাসোডাইলেটর। আমরা যখন করোনারি ভ্যাসোডাইলেটর অ্যাডেনোসিন ইউজ করব, তারপরে হচ্ছে কোনো ফ্লো অবস্ট্রাকশন থাকবে না তখনই যদি আমার এফএফআর মোর দেন 0.8 যদি হয়, আর ফ্লো অবস্ট্রাকশন থাকবে তখনই যদি আমি এফএফআর পাই লেস দেন 0.75। যেমন একটা গ্রে জোন আছে, গ্রে জোনটাকে আমরা ধরি 0.75 থেকে 0.8 এফএফআর। মেজারমেন্ট ডিসিশন ডিপেন্ড অন দ্য ভেরিয়াস ফ্যাক্টর। যেমন যেমন 0.75 থেকে 0.8 যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত নিই যে বুকে, যদি পেশেন্ট বলে না বুকে ব্যথা হচ্ছে, পজিটিভ স্টেজ টেস্ট থাকে, এই ধরনের কিছু আদার্স এভিডেন্সের উপর ভিত্তি করে তখন আমরা সিদ্ধান্ত নেই 0.75 থেকে 8 এর ভিতরে। আর 0.75 এর যদি নিচে হয় সেই ক্ষেত্রে অবশ্যই এটা সিগনিফিকেন্ট এবং ট্রিটমেন্ট করা লাগবে। আর মোর দেন যদি 8 হয় তাহলে গুড ফ্লো, এবং ওই লেশনটাকে আমরা লিভ অ্যালোন, মানে ওটাকে আমাদের কোনো স্ট্যান্টিং বা বাইপাসের প্রয়োজন হবে না। যেমন এফএফআর ভ্যালু যদি 0.6 যদি পাই, তা সেক্ষেত্রে কি ইন্ডিকেট করে? The maximum myocardial flow across the stenosis is only 60% of what it should be without stenosis. স্টোনোসিস না থাকলে যে আমার এই করোনারি আর্টারি যে ফ্লো হইতো, এখন স্টোনোসিস থাকার ক্ষেত্রে সেখানে হচ্ছে 60% ফ্লো হচ্ছে, মানে 40% ফ্লো হচ্ছে না স্টোনোসিসের জন্য। ইন্ডিকেট করে এটি যে এফএফআর 0.6, যেমন এফএফআর 0.9 আফটার পারকিউটিনিয়াস করোনারি ইন্টারভেনশন means that maximum flow to the myocardium is 90%, that percent flow হচ্ছে। আমি একটা রোগী ইন্টারভেনশন করলাম, ইন্টারভেনশন করার পর আবার এফএফআর করলাম, এফএফআর করার পর আমি পেলাম 0.9। 0.9 ইন্ডিকেট করে যে 90% আমার হচ্ছে ব্লাড ফ্লো হচ্ছে, যেখানে 100% হওয়ার কথা সেখানে 90%। আর 60% আমি লেশন আমি পেলাম, অ্যাসেসমেন্ট করার পর 60% পেলাম, মানে এটা ইন্ডিকেট করে যে সেখানে হচ্ছে কারণ ফ্লো 60% ফ্লো হচ্ছে, দ্যাট মিনস 40% ফ্লো হচ্ছে না। এটা হচ্ছে সিগনিফিকেন্ট হিসেবে ধরা হয়। 70% যদি 75% যদি ফ্লো হয়, তার নিচে যদি ফ্লো হয় সেই ক্ষেত্রে আমরা সিগনিফিকেন্ট আমরা ধরি, এবং সেই ক্ষেত্রে স্ট্যান্টিং এর প্রয়োজন। এফএফআর নর্মাল ভ্যালু হচ্ছে 1 ফর দ্য এভরি পেশেন্ট এন্ড এভরি করোনারি আর্টারি, সব করোনারি আর্টারির জন্য 1 ধরা হয়। আর এফএফআর 0.7 ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনডিউসিবল ইসকিমিয়া, আর where it is below 0.8 indicate absence of inducible ischemia in the majority of the patient। এটা হচ্ছে একটা মানে এফএফআর এর ক্যাথেটার। ক্যাথেটারটার ভিতরে আপনি দেখবেন এখানে প্রেসার মেজারমেন্ট করার জন্য প্রেসার ট্রান্সডিউসার থাকে। এফএফআর এর টিপে হচ্ছে ট্রান্সডিউসার থাকে, এবং সেই ট্রান্সডিউসারের মাধ্যমেই হচ্ছে এফএফআর প্রেসারটাকে মেজার করা হয়। এবং দেখবেন যেই পয়েন্ট দিয়ে প্রেসারটা মেজার করা হয় সেই পয়েন্টের চেয়েও কিছু অংশ আপনার বড় থাকে ক্যাথেটারটা, মানে 3 সেন্টিমিটার লেন্থ থাকে আপনার বেশি, যেই পয়েন্ট থেকে প্রেশারটা আমরা মাপবো। তাহলে টিপ থেকে যেখানে আমরা প্রেশার মারবো তার লেন্থ হলো 3 সেন্টিমিটার। এবং এই ক্যাথেটার গুলো মানে ওয়্যার যেটা, মানে আসলে এটা একটা ওয়্যার, এই ওয়্যারটার হচ্ছে ডায়ামিটার হচ্ছে 0.014 ইঞ্চ হচ্ছে আপনার এই ইয়েটা যে ওয়্যারটা আমরা ইউজ করি, মানে প্রেশার ওয়্যারটা ইউজ করি, সেই প্রেশার ওয়্যারটা ডায়ামিটার। এবং প্রেশার ট্রান্সডিউসারটা থাকে হচ্ছে 3 সেন্টিমিটার ফ্রম দ্য টিপ অফ দ্য ওয়্যার। যেমন আপনার দেখেন এখানে যেটা হচ্ছে রেড কালার যেটা দেখাচ্ছে, রেড কালারটা ইন্ডিকেট করে হচ্ছে আপনার ম্যাক্সিমাম প্রেশার, আর হচ্ছে যেটা হচ্ছে ব্লু কালার সেটা ইন্ডিকেট করছে মিনিমাম প্রেশার। এফএফআর যখন আমরা মেজার করি আমাদের এই ডিসপ্লেতে কিন্তু এইভাবে আসে এফএফআর এর ফিগারটা, এবং এখানে আমরা যেটা রেড আমরা পাচ্ছি সেটা হলো প্রক্সিমাল প্রেশার, মানে একেবারে প্রক্সিমাল হলো ম্যাক্সিমাম প্রেশার, ম্যাক্সিমাম প্রেশার ইন্ডিকেট করে। আর হচ্ছে আপনার যেটা হলো গ্রিন সেটা হচ্ছে ডিস্টাল প্রেশার ইন্ডিকেটর, মানে হচ্ছে যেটা মিনিমাল প্রেশার যেটা থাকে, মিনিমাল প্রেশারটা ডিস্টালি থাকবে, মানে যেখানে অবস্ট্রাকশন, অবস্ট্রাকশনের পরের প্রেশারটা থাকবে কম, এবং কম প্রেশারটা হচ্ছে আমরা গ্রিন হিসাবে ইন্ডিকেট করে, যেটা হচ্ছে পিডি হিসাবে আমরা ধরি। আর হচ্ছে যেটা রেড কালার সেটা হচ্ছে পিএ, মানে প্রক্সিমাল প্রেশার। এই দুইটারই রেশিও করে আমার এফএফআরটা নির্ণয় করা হয়। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে এফএফআর হচ্ছে 0.71, indicate that there is a significant obstruction is there,
এবং যে 0.71 থাকলে আমার এটা ট্রিটমেন্ট করা লাগবে। আর যদি এটা 0.1 হইতো, সেই আমরা ধরে নিতাম যে কোনো অবস্ট্রাকশন নাই, এবং সেই ক্ষেত্রে তার লেশনটাকে আপনার পিসিআই করা প্রয়োজন নাই। মানে এফএফআর নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে তাহলে? যে আমরা যে ওয়্যারটার কথা বললাম, এই ওয়্যারটাকে আমরা বলি প্রেসার ওয়্যার বা এফএফআর ওয়্যার। এই ওয়্যারটার টিপটা আমাকে কোথায় নিতে হবে? যেখানে করোনারি আর্টারি লেশন থেকে লেশনের ডিস্টালি আমাকে নিয়ে যেতে হবে। তাহলে প্রেসার ওয়্যারটাকে আমার এমন ভাবে নিয়ে যেতে হবে করোনারি আর্টারির ভিতরে যেন লেশনের ডিস্টালি চলে যায়। এবং প্রেসার ট্রান্সডিউসারটা আমরা দেখছি যে প্রেসার ট্রান্সডিউসার সাধারণত ডিস্টাল টিপ থেকে কোনো কোনো ক্ষেত্রে 30 মিলিমিটার উপরে থাকে, কিছু কিছু ক্যাথেটারের ক্ষেত্রে 20 মিলিমিটার প্রক্সিমালিটি থাকে হলো প্রেসার ট্রান্সডিউসার। তাহলে আমাদেরকে ওইভাবেই প্লেস করতে হবে ফ্লুরোস্কোপি দেখে, যাতে প্রেসার ট্রান্সডিউসারটা অ্যাটলিস্ট লেশনের ডিস্টালি চলে যায়। লেশনের ডিস্টালি যদি না যায় তাহলে কিন্তু আমি ডিস্টাল প্রেসারটা অ্যাসেস করতে পারবো না। Once transducer is distal to the stenosis, hyperemia stimulation is administered by the injection through the guide catheter. মানে আমি যখন ডিস্টালি নিয়ে যাব ক্যাথেটারটা, তারপরে আমি কি করবো? অ্যাডেনোসিন দিব। অ্যাডেনোসিন দিয়ে আমি ম্যাক্সিমাম হাইপারেমিয়া আমাকে করতে হবে, মানে ভেসেলটাকে ডাইলেটেড করতে হবে। ম্যাক্সিমাম ডাইলেটেড করার পর যে এফএফআরটা পাবো, সেই এফএফআরটাই আমরা সাধারণত মেজার করি। টু অ্যাচিভ ম্যাক্সিমাম হাইপারেমিয়া আমরা কি করি? অ্যাডেনোসিন ইনজেক্ট করি। অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে 15 to 13 মাইক্রোগ্রাম বোলাস হলো রাইট কর্নারি আর্টারি, আর লেফট কর্নারি 20 to 40 মাইক্রোগ্রাম বোলাস ইউজ করা হয়। রাইট কর্নারি ক্ষেত্রে, লেফট কর্নারি ক্ষেত্রে একটু বড়, যার জন্য লেফট কর্নারির ক্ষেত্রে আমরা 20 থেকে 40 মাইক্রোগ্রাম, আর রাইট কর্নারির ক্ষেত্রে আমরা 15 থেকে 30 মাইক্রোগ্রাম বোলাস ইউজ করি। তারপরে কি করা হয়? বোলাস ইউজ করার পর ইনফিউশন 3 to 4 মিনিট আমাদের ইনফিউশন দিতে হয়। দেওয়ার পর আমরা আমরা প্রেশারটা আমরা মেজার করি। When FFR used correctly, instant deployment reduce the, যখন আমরা এফএফআরটা ইউজ করব, মানে কোনো করোনারি ইন্টারভেনশনের ক্ষেত্রে যদি আমি এফএফআর ইউজ করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ট্যান্ড ইউজ 30 থেকে 60% স্ট্যান্ড ইউজ আমি কমাইতে পারি। মানে দেখা যাচ্ছে যে তাহলে আমরা যে স্ট্যান্ড ইউজ করতেছি সেই ক্ষেত্রে হচ্ছে অনেক ক্ষেত্রেই সিগনিফিকেন্ট না, কিন্তু আমরা স্ট্যান্ড ইউজ করতেছি। যদি আমি এফএফআর ইউজ করি অ্যানজিওগ্রামের পিসি এর সাথে, সেই ক্ষেত্রে আমি 30 থেকে 60% স্ট্যান্ড ইউজ কমাইতে পারবো আমরা। অ্যাভয়েড আননেসেসারি বাইপাস সার্জারি এবং ট্যান্ডেম লেশন, যেমন ট্যান্ডেম যদি লেশন থাকে, একত্রে 2-3টা লেশন আছে, এই 2-3টা লেশনের ভিতরে কোন লেশনটা সিগনিফিকেন্ট, হুইচ ওয়ান, বোথ অর নাইদার। মানে আমাকে বের করতে হবে যে কোন লেশনটা সিগনিফিকেন্ট। আমি যদি সিগনিফিকেন্ট, আমার স্টেন্টের সাইজও কম হলো, এই লং লং স্টেন্ট হলে রিস্টোনের চান্স বেশি, সেই ক্ষেত্রে আমি কিন্তু ছোট স্টেন্ট দিয়েও কিন্তু আমি ট্রিটমেন্ট করতে পারি। আবার দেখা গেলো দুইটাই ট্যান্ডেম লেশন হচ্ছে নন সিগনিফিকেন্ট, সেই ক্ষেত্রে কোনো স্টেন্টেরই প্রয়োজন হলো না। এবং এই ক্ষেত্রে দেখা যায় যদি আমি এফএফআর বেস পিসিআই করি, সেই ক্ষেত্রে হচ্ছে আউটকামও কিন্তু ভালো। আমি কস্টিং ও সেলভেজ করতে পারি, যেমন রিডিউস স্টেন্ট ইউজ এবং লেস্ট আর রিঅ্যাডমিশন। আমি রিঅ্যাডমিশন কমাইতে পারি, স্টেন্ট ইউজ কমাইতে পারি, কস্টিং আমি কমাইতে পারি যদি আমি এফএফআর ইউজ করি। এবং এফএফআর আমরা কোথায় ইউজ করি? ইন্ডিকেশন হচ্ছে টু ডিটারমিন দ্য ফিজিওলজিক এন্ড হিমোডাইনামিক সিগনিফিকেন্স অফ অ্যান এনজিওগ্রাফিক্যালি ইন্টারমিডিয়েট করোনারি স্টেনোসিস। যেমন আমি এনজিওগ্রাম করলাম, এনজিওগ্রাম করার পর আমার কাছে মনে হচ্ছে যে এই লেশনটা ইন্টারমিডিয়েট, যে এই লেশনের ক্ষেত্রে আমার ডিসিশন নেওয়া যাচ্ছে না যে স্ট্যান্ডিং করা লাগবে কি লাগবে না, সেই ক্ষেত্রে আমি কিন্তু এফএফআর একটা ভালো টুল হিসাবে কিন্তু কাজ করি টু আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট কালপ্রিট লেশন ইন এ মাল্টিভেসেল করোনারি আর্টারি ডিজিজ। যেমন একটা পেশেন্টের অনেকগুলো লেশন আছে, সেই ক্ষেত্রে আমি যদি স্ট্যান্ডের ইউজ কমাইতে চাই, সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা লেশনের সিগনিফিকেন্ট লেশন থাকলেও আমি লেশন গুলোকে আমি এফএফআর করলাম। এফএফআর করে দেখা গেল যে অনেক সময় 70%-এর বেশি লেশন আছে, সেই ক্ষেত্রে এফএফআর করার পর পাওয়া যাচ্ছে যে নন সিগনিফিকেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডের প্রয়োজন হচ্ছে না। সুতরাং যেই কটা লেশন সিগনিফিকেন্ট আমি সেই কটাতে শুধু স্ট্যান্ড ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে মাল্টিপল যদি করোনারি আর্টারি ডিজিজ থাকে, মাল্টিভেসেল ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আমি স্ট্যান্ড ইউজ কমাইতে পারি। টু মেজার দ্য ফাংশনাল ইম্পর্টেন্স অফ দ্য স্টেনোসিস ইন দ্য প্রেজেন্স অফ দ্য ডিস্টাল কোলাটারাল ফ্লো, যেমন কি ডিস্টাল কোলাটারাল ফ্লো যদি থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় স্ট্যান্ডের প্রয়োজন হয় না। টু আইডেন্টিফাই দ্য প্রিসিয়াস লেশন অফ এ করোনারি, প্রিসিয়াস লোকেশন অফ এ করোনারি লেশন when the angiographic image is unclear। তারপর তবে এটার একটা লিমিটেশন হচ্ছে টোটাল অক্লুশন যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এফএফআর এর কোনো রোল নাই। কমপ্লিকেশন,
আমাদের এটা হচ্ছে একটা যদি ইন্টারভেনশনাল প্রসিডিউর, যেমন ক্যাথেটার ইউজ করা লাগে, যে কোনো ক্যাথেটারাইজেশনের ক্ষেত্রে যে ধরনের কমপ্লিকেশন গুলো হয়, এই ক্ষেত্রে সেই কমপ্লিকেশন গুলো হতে পারে। যেমন করোনারি ভেসেল ডিসেকশন হতে পারে, অক্লুশন হতে পারে, পারফোরেশন, এম্বোলাইজেশন হতে পারে, করোনারি স্পাজম, ইভেন আমি যে পাংচার সাইট গুলোতে কি হতে ইনফেকশন হতে পারে, মাইক্রো ইনফাকশন, স্ট্রোক, এরিথমিয়া, ইভেন প্রেশার মে ডাই। নেক্সট হলো আরেকটা জিনিস হলো, আপনার খেয়াল করবেন যে এফএফআর করার সময় আমার হাইপারিমিয়া করা প্রয়োজন হয়, অ্যাডেনোসিন ইউজ করা লাগে। অ্যাডেনোসিনেরও নিজস্ব কিছু কমপ্লিকেশন আছে, সব পেশেন্টের ক্ষেত্রে অ্যাডেনোসিন ইউজ করা যায় না, এবং অ্যাডেনোসিন ইউজ করা হচ্ছে টাইম কনজিউমিং, তারপর এখানে কস্টলি হয় প্রসিডিউর। যদি আমি এমন কোন মেথড যদি আবিষ্কার করা যায় যেখানে হচ্ছে আমাকে কয়েকবার এফএফআর করা লাগতেছে না, শুধুমাত্র আমি একবারই প্রেসার ওয়্যারটাকে আমি করোনারি আর্টারি দিব, এবং প্রেসার ওয়্যারটাকে আস্তে বের করে নিয়ে আসবো, এবং আমি একটা ডাটা পাবো, যে ডাটা থেকে আমি কি করতে পারবো, এখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারবো। সেই জিনিসটাকে আমরা বলি আইএফআর, যেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ওয়েভ ফ্রি রেশিও, আইএফআর। এই আইএফআর এর মাধ্যমে হচ্ছে কি আমরা এখানে কিন্তু অ্যাডেনোসিন ইউজটাকে আমরা বাদ দিতে পারি। এখানে এখানে কি করা হচ্ছে, আইএফআর ডিটারমিন whether a stenosis is causing a limitation of the flow in a coronary artery with subsequent ischemia, এবং আইএফআর এর মাধ্যমে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি যে এই লেশনটা সিগনিফিকেন্ট কিনা, এবং এই লেশনের জন্য স্টোনোসিস হচ্ছে কিনা। এবং এটা কখন মাপা হয়, স্পেসিফিক্যালি এটা মাপা হয় ডায়াস্টলের সময়, যখন ওয়েভ ফ্রি ফ্রিওড, মানে ডায়াস্টলের সময় হচ্ছে কি আপনার করোনারি আর্টারি যে ফ্লোটা থাকে, সেই ফ্লোটা হচ্ছে একটা স্ট্যাটিক ফ্লো থাকে। এই স্ট্যাটিক ফ্লোর সময় আইএফআর টা দেখা হয়, এবং এই স্ট্যাটিক ফ্লোর সময় আমি যে আইএফআর টা দেখবো সেটাকেই সিগনিফিকেন্ট ধরা হয়। এবং বর্তমানে দেখা যাচ্ছে কি অনেক হেড টু হেড স্টাডি হয়েছে, যে স্টাডি তুলে এফএফআর এবং আইএফআর এর সাথে স্টাডি করে দেখা যাচ্ছে যে আইএফআর এবং এফএফআর একই রেজাল্ট আসতেছে। সুতরাং আমি এফএফআর আইএফআর ইউজ করতে পারি এফএফআর এর পরিবর্তে। এবং আইএফআর যদি আমি ইউজ করি সেই ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 0.89। 0.89 এর যদি নিচে হয় সেখানে আমি সিগনিফিকেন্ট ধরবো, আর নর্মাল ভ্যালু হচ্ছে 1.0। থিওরিটিক্যালি আইএফআর ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং এ সিঙ্গেল হার্টবিট, but it typically averages over the 5 beat for normalization। একটা বিটে এটা মেজার করা উচিত, কিন্তু 5টা বিট দিয়ে নর্মালাইজেশন করা হয়। আইএফআর ইজ মেজার্স এট রেস্ট উইদাউট দ্য নিড ফর দ্য ফার্মাকোলজিক্যাল ভেসোডাইলেটর অর স্ট্রেস। কোনো কিছুর প্রয়োজন না, স্ট্রেসের প্রয়োজন নাই, ভেসোডাইলেটরের প্রয়োজন নেই, শুধু ডায়াস্টলিক পিরিয়ডে ওয়েভ ফ্রি পিরিয়ডের ক্ষেত্রে আইএফআর টা মেজার করা হয়। এটা অনেকটা হচ্ছে আপনার মানে এআই বেস আপনার মেথড। এবং আসেন, এই দুটার ভিতরে বিভিন্ন ধরনের স্টাডি হয়েছে, অনেক স্টাডি থেকে দেখা যায় আইএফআর এফএফআর এবং আইএফএফ এর কোনো ডিফারেন্স নাই। আমরা হচ্ছে লেস কস্টলি এবং হচ্ছে লেস টাইম কনজিউমিং, আমরা আইএফআর করেই আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো। আইএফআর এর ক্ষেত্রে হচ্ছে less than 0.89 গাইডলাইন গুলোতে বলা হচ্ছে, আর এফএফআর এর ক্ষেত্রে বলা হচ্ছে 0.8 কে সিগনিফিকেন্ট ধরার জন্য। এবং এই এফএফআর ইন্টারমিডিয়েট লেশনের ক্ষেত্রে ক্লাস 1 এ ইন্ডিকেশন, যেটা হচ্ছে ইএসসি গাইডলাইন অনুযায়ী। এবং বলা হচ্ছে যে প্রত্যেকটা ক্যাথ ল্যাবে এই ফাংশনাল অ্যাসেসমেন্টের জন্য অ্যাভেলেবিলিটি থাকা উচিত। নেক্সট হলো যেখানে হচ্ছে আপনার নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি ডিজিজ, আমরা পাচ্ছি বর্তমানে যে অনেক ক্ষেত্রেই কোনো অবস্ট্রাকশন নাই কিন্তু পেশেন্টের এমআই হয়ে গেল। এই সমস্ত রোগীর ক্ষেত্রে মাইক্রোভাস্কুলার ডিজিজ আছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে ক্লাস 1 বি ইন্ডিকেশন হচ্ছে আপনার নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে এফএফআর এন্ড আইএফআর অ্যাসেসমেন্ট করা। আমি মোটামুটি আপনার এফএফআর এর উপর যতটুকু প্রয়োজন, মানে সেই জিনিসটা আমি বলার চেষ্টা করছি। আমি একটু কন্টিনিউ করে যাই, কন্টিনিউ করে তারপরে আমি চাচ্ছি আলোচনায় আসার জন্য যে কোশ্চেন আনসার নিব আমি। আমি পরে চলে যাচ্ছি আইবাসের দিকে চলে যাচ্ছি। আইবাস হলো একটা ইমেজিং সিস্টেম, মানে এফএফআর এর মাধ্যমে ফাংশনাল অ্যাসেসমেন্ট করা হয় যে করোনারি আর্টারিতে যে ব্লক আছে সেই ব্লকটা আসলে ফাংশনালি সিগনিফিকেন্ট কিনা সেটা দেখার জন্য আমরা এফএফআর বা আইএফআর ইউজ করি। আর আইবাসটা হচ্ছে যে করোনারি আর্টারির ভিতরে যে লেশনটা আছে সেটাকে সরাসরি দেখা, এবং সেটা ইমেজিং এর মধ্যে দেখে যে এখানে ক্যালসিফিকেশন, ক্যালসিফাইড লেশন, নাকি ফাইব্রোফেটি লেশন, না ফেটি লেশন, না এই লেশনটার মরফোলজিটা বোঝা। তারপর আমি যদি স্ট্যান্ড প্লেস করি, স্ট্যান্ডের কত লেন্থের স্ট্যান্ড প্রয়োজন, স্ট্যান্ডের প্রক্সিমাল এজ কোথায় থাকবে, ডিস্টাল এন্ড কোথায় থাকবে, তারপর স্ট্যান্ডটা ঠিক মতো আপনার ডিপ্লয়মেন্ট হইলো কিনা, স্ট্যান্ড অ্যাপোজিশন ঠিক আছে কিনা, স্ট্যান্ডে এই যে কোনো ডিসেকশন হইলো কিনা। আমি প্রপার স্ট্যান্ড ডিপ্লয়মেন্টের জন্য আইবাস হলো একটা ইম্পর্টেন্ট টুল।
এবং দেখা যাচ্ছে যে আইবাস গাইডেড যদি পিসিএ করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আউটকাম হচ্ছে বেটার। এবং কিছু কিছু ক্ষেত্রে তো আইবাস এসেনশিয়ালি গাইডলাইন যেগুলো যেগুলো বলা আছে, যেমন ট্রু বাইফারকেটেড লেশন যদি হয়, লেফটম্যান যদি স্ট্যান্ডিং এর ক্ষেত্রে, কমপ্লেক্স লেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে আইবাস একটা ইম্পর্টেন্ট টুল ফর দা হচ্ছে অপটিমাইজেশন অফ দা লেশন প্রিপারেশন এন্ড দ্য অপটিমাইজেশন অফ দ্য স্ট্যান্ড ইমপ্লান্টেশন। আমি এখন আইবাস সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। The intravascular ultrasound visualization of the coronary artery wall using ultrasound transducer. আল্ট্রাসাউন্ড ট্রান্সডিউসার কিছুই না, এটা হচ্ছে একটা পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালস, আপনারা জানেন। ম্যাটেরিয়াল যেটা ইউজ করা হয় আপনার হচ্ছে, আমরা যে আলট্রা করি, ইকোকার্ডিওগ্রাম করি, ইকোকার্ডিওগ্রামে যে ট্রান্সডিউসার থাকে সেখানে পিজো ইলেকট্রিক কম্পোনেন্ট থাকে, সেই পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালস গুলো দিয়ে এখানে ইউজ করা হয়। এটা হচ্ছে ক্যাথেটারের মাথায় লাগানো থাকে। এর মাধ্যমে আমরা কি করতেছি, আমরা ব্লাড ভেসেলের ভিতরে লুমিনাল ইন্টারলুমিনাল যে স্ট্রাকচার সেগুলো আমরা ছবি আমরা নিয়ে আসতেছি, সেটা মনিটরে আমরা দেখতে পাই। আপনি দেখেন, যদি আমি করোনারি অ্যানজিওগ্রাম করি, করোনারি অ্যানজিওগ্রাম করলে আমার এই ধরনের একটা ছবি আসবে, আমরা একটা শ্যাডো দেখতে পাই, কিন্তু ভিতরে কি আছে সেই জিনিস কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝি না। যখনই আমি ইমেজিং করব, আইবাস বা ওসিটি যদি করি, তখনই আমরা কিন্তু ভিতরের স্ট্রাকচার সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা পাই। যেমন দেখেন, এক গ্লাস দুধ আছে এখানে, তাই না, একটা দুধের প্যাকেট আছে, এখানে কিন্তু আঙ্গুর ফল আছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখানে বোঝা যাচ্ছে না এনজিওগ্রামের সময়। সুতরাং আমি যদি প্রপার অ্যাসেসমেন্ট করতে যাই, যে প্রপার ইনফরমেশন যদি আমার নিতে হয়, তাহলে কিন্তু ইমেজিং খুবই ইম্পর্টেন্ট একটা টুলস ফর দ্য এনজিওপ্লাস্টি। এবং দেখেন, ডিউরিং পিসিআই প্রসিডিউরের সময় ইমেজিং প্রোভাইড দ্য ইউজফুল ইনফরমেশন অ্যাবাউট দ্য লেশন ক্যারেক্টারিস্টিক্স। তারপর হচ্ছে ইজ ইউজ টু সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেন্ট সাইজটা কতটুকু হবে। তারপর ল্যান্ডিং জোন, যেমন প্রক্সিমাল ল্যান্ডিং জোন কোথায় হবে, ডিস্টাল ল্যান্ডিং জোন কোথায় হবে কর্নার অ্যাটে, সেটা ডিটেক্ট করা যায়। তারপর হচ্ছে স্ট্যান্ড ইজ ওয়েল এক্সপান্ড ঠিক মতো হলো কিনা, এই যে কোনো ডিসেকশন হলো কিনা সেটা আমরা বুঝতে পারি। আর হুইচ ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ স্ট্যান্ড থ্রম্বোসিস, যদি ডিসেকশন হয় স্টেন্ট থ্রম্বোসিস, মাকলে ইনফাকশন এবং রিপিট রিভাসকুলেশনের প্রয়োজন। সুতরাং এজ ডিসেকশন আছে কিনা সেটাও আমরা ক্লিয়ারলি ধারণা নিতে পারি। যেমন স্ট্যান্ড লাগানোর আগে কেন আমরা ইমেজিং দরকার, হাউ লং ইজ দ্য লেশন, লেশনটা কতটুকু লম্বা, যেমন হোয়াট ইজ দ্য প্লাগ টাইপ এন্ড ডাজ ইট নিড দ্য মডিফিকেশন প্রায়ার টু স্ট্যান্টিং। যেমন যদি খুব হার্ড প্লাগ হয় এবং ফাইব্রোটিক প্লাগ যদি হয়, যদি ক্যালসিফাইড প্লাগ হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাকে এটা কিন্তু স্ট্যান্ডটা আমার প্রিপারেশন প্রয়োজন, মডিফিকেশন লাগবে আমার, সেই প্লাগটাকে মডিফাই করে তারপর স্ট্যান্ড বসাইতে হবে। তারপর হোয়াট ইজ দ্য ভেসেল সাইজ এন্ড হোয়াট সাইজ স্ট্যান্ড ইজ রিকোয়ার্ড, মানে এই তিনটা প্রশ্ন উত্তর আমি খুঁজে পাবো যদি আমি ইমেজিং করি। আর ইমেজিং না করলে এই প্রশ্নের আনসার গুলো আমার অ্যামালগেমেট থাকবে, আমরা ক্লিয়ার কাট ধারণা পাবো। নেক্সট, স্ট্যান্ড লাগানোর পর আমরা আমাদের তিনটা প্রশ্নের উত্তর আমাদের খুঁজে পেতে হবে। সেই তিনটা কি জিনিস, যে জিওগ্রাফিক্যাল মিস অর এজ ডিসেকশন, কোন জিওগ্রাফিক মিস হইলো কিনা স্ট্যান্ড লাগানোর পর, এজ কোন ডিসেকশন হলো কিনা, তারপর মেল অ্যাপোজিশন আছে কিনা দেখতে হবে, অপটিমাল স্ট্যান্ড এক্সপানশন, স্ট্যান্ড ঠিক মতো এক্সপান্ড হলো কিনা, এই তিনটা প্রশ্নের আনসার আমাকে খুঁজে বের করতে হবে। সেই আনসার খুঁজতে হলে আমাকে ইমেজিং লাগবে। ইমেজিং এর একটা পার্ট হচ্ছে যেমন আইবাস, যেমন আইবাস টেকনোলজি হচ্ছে একটা রিয়েল টাইম হাই রেজলিউশন ইমেজিং। এখানে টু ডি tomographic assessment of the vessel, also longitudinal and 3D computerized assisted reconstruction। এখানে 2D ইমেজিং করা হয়, লংগিটিউডিনাল সাইড টু সাইড 3D রিকনস্ট্রাকশন করা হয় কম্পিউটারের মাধ্যমে। পরে আমরা একটা ছবি আমরা নিচ্ছি লুমিনাল এবং লুমিনাল ভেসেল টোটাল লুমেন এবং প্লাগ সম্পর্কে একটা ইন ভিভো একটা আমরা ইনফরমেশন আমরা নিচ্ছি। যেমন একটা করোনারি আর্টারি যদি আমরা ডিসেকশন করি, কাটি, ক্রস সেকশন করি, দেখেন আমরা কি কি পাচ্ছি। এখানে তিনটা লেয়ার আমরা জানি, ইন্টিমা, মিডিয়া, অ্যাডভেন্টিশিয়া। ইন্টিমাতে আমরা জানি যে এখানে এন্ডোথেলিয়াম থাকে, তাই না, এটা হচ্ছে একটা সেলুলার লেয়ার। তার বাইরে হচ্ছে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু আইভাসের সময় আমরা দেখি ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। তারপর হচ্ছে মাস্কুলার লেয়ার, মিডিয়া। মাস্কুলার লেয়ারের পরেই হচ্ছে এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা। ইলাস্টিক লেমিনার পরে হচ্ছে অ্যাডভেন্টিশিয়া, যেটা হলো ফাইব্রাস টিস্যু, ফাইব্রাস। তাহলে আমাদের এখানে তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে ইন্টিমা, ইন্টিমার হচ্ছে এন্ডোথেলিয়াম, সাথে হলো ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, তার হলো মাস্কুলার লেয়ার, তারপর হচ্ছে মিডিয়া যেটাকে আমরা বলি, তারপর হচ্ছে এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা এন্ড আমাদের হচ্ছে অ্যাডভেন্টিশিয়া। এই লেয়ার গুলো আমি ক্লিয়ার কাট, যেমন এই লেয়ার গুলো আমার ক্লিয়ার কাট বোঝার জন্য আমার প্রয়োজন হচ্ছে আইবাস বা ওসিটি বা ইন্টারভাস্কুলার ইমেজিং, খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখন আসেন, লেশনটা কোথায় হয়? লেশনটা হয় সাধারণত ইন্টিমাতে। ইন্টিমাতে আমাদের লেশনটা তৈরি হয়, প্লাগ ডিপোজিশন হয়, ইন্টিমাতে তৈরি হয়।
নেক্সট আমরা যদি দেখি আইবাস করে ব্লাড ভেসেলের অ্যানাটমি, আমরা যে এটা হচ্ছে একটা নর্মাল ব্লাড ভেসেল, দেখেন ইন্টিমা থেকে প্ল্যাক শুরু হলো না, অ্যাক্সেন্টিক এটা প্ল্যাক, এবং এই প্ল্যাকটা বড় হইতে হইতে আমার লুমেনটাকে অবস্ট্রাকশন করে ফেললো। তাহলে এখানে এই যে প্ল্যাকটার ভিতরে কি কি থাকতে পারে? প্ল্যাকে থাকে লিপিড থাকে, যেটা হলো পেটি সাবস্টেন্স, এখানে কোলেস্টেরল থাকে, তারপর হচ্ছে ক্যালসিয়াম থাকতে পারে, ফিব্রিন থাকে, তার এই ফিব্রিন গুলো একুমুলেট হয়ে তারপর হচ্ছে আপনার কোলেস্টেরল, তারপর লিপিড ম্যাটেরিয়ালস, ফাইব্রাস টিস্যু সবকিছু মিলিয়ে হচ্ছে এই প্ল্যাকটা তৈরি হয়। এবং প্ল্যাগের সফট থেকে আস্তে আস্তে এটা হার্ড হইতে থাকে, এবং যত হার্ড হবে তত ইকোজেনিসিটি বেশি হবে। এই ইকোজেনিসিটির উপর ভিত্তি করেই কিন্তু আমরা আইবাসের মাধ্যমে অ্যাসেসমেন্ট করি এই প্ল্যাগটা সফট কিনা, এই প্ল্যাগটা হার্ডার কিনা, এই প্ল্যাগটা আপনার ক্যালসিফাইড কিনা। যেমন এর জন্য কি ইউজ করা হয়, এর জন্য একটা ক্যাথেটার ইউজ করে, যে ক্যাথেটারের মাথায় কি থাকে, ফিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালস, বা যেটাকে আমরা বলি যে আল্ট্রাসাউন্ড ট্রান্সডিউসার, যেটাকে আমরা বলি এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড ট্রান্সডিউসার, এই ক্যাথেটারের টিপে থাকে, যার মাধ্যমে আল্ট্রাসাউন্ড আমরা ব্লাড ভেসেল আল্ট্রাসাউন্ড পাঠাচ্ছি, এবং সেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে রিফ্লেকশন হয়ে যে ইমেজ তৈরি হচ্ছে, সেই ইমেজটাই কিন্তু আমরা মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাই। এবং এর মাধ্যমে আমরা ব্লাড ভেসেলের ওয়ালের আপনার থিকনেস, ওয়ালের প্ল্যাক কম্পোজিশন, এগুলো সবকিছু সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট আমরা করতে পারি। দেখেন, যদি আমি আইবাস করি, আমি একটা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে দেখেন কি দেখা যাচ্ছে, মাঝখানে হলে আইবাস ক্যাথেটার থাকে, এটা হচ্ছে লুমেন, ভাস্কুলার লুমেন। তার বাইরে আমি যদি দেখি যে ভিতর, এটা হচ্ছে ইন্টিমা, ইন্টিমার পরে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা থাকে, একটা লেয়ার, ক্লিয়ার কাটের লেয়ার পাওয়া যায়, তারপর হলো মাসেল লেয়ার, তারপর দেখেন এই যে রেড কালার, যেটা হলো এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা, তার বাইরে যে অংশটা সেটা হলো অ্যাডভেন্টেশিয়া। তাহলে দেখা যাচ্ছে যদি আমি আইবাস করি, আইবাসের মাধ্যমে একেবারে টোটাল অ্যানাটমিটাই কিন্তু আমরা বুঝতে পারি, যে ব্লাড ভেসেলের ইন্টারনাল অ্যানাটমিটা আমরা ক্লিয়ারলি, যে ইন্টিমা, মিডিয়া, অ্যাডভেন্টিসের সম্পর্কে একবার, ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা সবকিছু কিন্তু আমরা বুঝতে পারি। নেক্সট আসেন, এখানে আমরা কি দেখি, হোয়াট আর উই সিইং when we look at an IBUS image? IBUS image shows use a 360 cross sectional view of artery, একেবারে 360 ডিগ্রি টোটাল ভেসেলের ভিতরের আমরা স্ট্রাকচারটা বুঝতে পাই। এখানেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এই ছবিগুলো তৈরি করা হয় এআই টেকনোলজির মাধ্যমে। উই সি দ্য নুমেন সাইজ অ্যান্ড শেপ অ্যাজ ওয়েল এজ দ্য প্ল্যাক tomography and composition আমরা বুঝতে পারি। এবং আইবাস ইমেজ ইজ এন এক্সট্রিমলি থিন স্লাইস অফ আর্টারি, এবং থিন স্লাইস করে 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 কিন্তু দেখা হয়। এবং আইবাস টেকনোলজি ক্যাপেবল অফ প্রডিউসিং 500 to 600 ইমেজ পার সেন্টিমিটার অফ আর্টারি, 1 সেন্টিমিটার আর্টারি থেকে সে 500 থেকে 600 ইমেজ দিতে পারে। এবং এই ইমেজ গুলোকে পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এগুলোকে মডিফাই করে আমরা তখন একটা একটা ভিভিড ছবি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখেন, আইবাসের ক্ষেত্রে আমরা যেটা দেখি, এটা হচ্ছে ইমেজ ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, ফ্রিকোয়েন্সি আমার বাড়বে, আমার কাজ যদি ফ্রিকোয়েন্সি আমি যত বাড়াইতে পারি ততই হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট অফ অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাকটা ততই বাড়বে। যেমন ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হলো মেগা হার্টস দিয়ে আমরা অ্যাসেস করি। যেমন আইবাস ক্যাথেটার যদি আমি 330 মেগা হার্টসের যদি ইউজ করি তাহলে যে ইমেজ পাবো, আমি যদি 60 মেগা হার্টসের ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে ইমেজ আরো বেটার ইমেজ পাবো, এবং টিস্যু স্পেসিফিকেশন অনেক সুন্দর পাওয়া যাবে, সেই কথা এখানে বলা হচ্ছে। যেমন সফট হচ্ছে কি লো ইকোজেনিসিটি, ফাইব্রাস যদি হাই ইকোজেনিসিটি, ক্যালসিফায়ার যদি হাই ইকোজেনিসিটি উইথ অ্যাকোয়াস্টিক শ্যাডো বা রিভারবেশন শ্যাডো আমি পাবো যদি আমি ক্যালসিফিকেশন পাই। তাহলে এই তিনটা বেসিসের উপর ভিত্তি করে, যে লো ইকোজেনিসিটি হলে সফট, হাই যদি হয় তাহলে একটু হার্ডার যেট ইজ ফাইব্রাস, আর যদি হাই ইকোজেনিসিটির সাথে যদি রিভারবেটিক শ্যাডো পাই সেই ক্ষেত্রে আমি বলবো ক্যালসিফাইড। এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আমরা লেশন মরফোলজিকে অ্যাসেস করি। তা আমরা আসি যে লো ডেন্সিটি প্লাগ মানে সফট যদি হয়, যে ক্ষেত্রে লো ডেন্সিটি হলে আমি কি ভাববো, সেটা ফাইব্রোপেটি প্লাগ হলে সাধারণত লো ডেন্সিটি। যেমন এটা হচ্ছে এক্সাম্পল অফ লো ডেন্সিটি, মানে আপনার হচ্ছে প্লাগ, লো ডেন্সিটি অ্যাক্সেন্টিক একটা প্লাগ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে লো ডেন্সিটি অ্যাক্সেন্টিক প্লাগ। যেমন এখানে আমরা পাচ্ছি কনসেন্ট্রিক প্লাগ, এবং চতুর্দিকে ভেসেল ওয়ালের চতুর্দিকে একটা লো ডেন্সিটি প্লাগ পাওয়া যায়। নেক্সট আমরা মিক্স প্লাগ দেখেন, মিক্স প্লাগ মানে এখানে হচ্ছে কি লো ইকুইজিনিসিটি, তার সাথে একটু একটা হার্ডার ইকুইজিনিসিটি, মানে একটু মানে বেশি ইকুইজিনিসিটি, এই দুইটার কম্বিনেশন সাধারণত পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। যে অ্যাথ্রোমাটাস প্লাগ তৈরি হয় আমাদের এবং সেই প্লাগের ভিতরে আপনি কি পাবেন, কিছু সাদা কিছু কালো এরকম একটা মিক্স অবস্থা পাবেন, কিছু সফট কিছু হার্ড, এই ধরনের আমরা পাবো সফট এবং হার্ড।
সেটাকে আমরা বলি মিক্স প্লাগ আমরা বলি। এবং সফট হলে হলো ফাইব্রোপেটি, আর ফাইব্রাসের ক্ষেত্রে একটু হার্ডার হবে। এবং দুইটার কম্বিনেশন যখনই হবে তখনই আমরা এটাকে পাবো মিক্স প্লাগ। আসেন ক্যালসিফাইড প্লাগ। ক্যালসিফিকেশন ব্লাড ভেসেলের দুই ধরনের হয়, একটা সুপারফিশিয়াল ক্যালসিফিকেশন আর ডিপ ক্যালসিফিকেশন। যেমন আর্টারির ভিতরের দিকে যদি ক্যালসিফিকেশন হয় সেটাকে আমরা বলি ডিপ ক্যালসিফিকেশন। সুপারফিশিয়াল যদি ক্যালসিফিকেশন হয় সেটা হলো একেবারে না আপনার ইন্টিমাতে শুরুতেই ক্যালসিফিকেশন থাকবে। ক্যালসিফিকেশন কিভাবে আমরা বুঝবো? ক্যালসিফিকেশন যদি থাকে এটা একেবারে সাদা দেখা যাবে, যেমন আপনার হার্ড আর বেশি বেশি ডেন্সিটি মানে হাই ডেন্সিটি থাকবে ক্যালসিয়াম যদি থাকে, এবং তার জন্য রিভারবেটিং শ্যাডো থাকবে। দেখা যাবে যে পিছনে আপনার রিভারবেটিং শ্যাডো পাবেন, ক্যালসিফাইড এরিয়া হলে পিছনে রিভারবেটিং শ্যাডো থাকে। তাহলে হাই ইকো রিফ্লেকশন ডিউ টু দ্য হাই ডেন্সিটি হার্ড ক্যালসিয়াম প্লাগ এপিয়ারিং দ্য ব্রাইট হোয়াইট এপিয়ারেন্স ইন দ্য আইবাস ইমেজিং। এবং হার্ড যদি হয় সেই ক্ষেত্রে আমরা এটা পাই সুপারফিশিয়াল এবং ডিপ দুই ধরনের ক্যালসিফিকেশন থাকতে পারে। যেমন এই ছবিটাতে দেখেন একেবারে পরিষ্কার, যেমন এখানে ক্যালসিয়াম আছে, পিছনে দেখেন রিভারবেটিক শ্যাডো আমরা পাচ্ছি। এবং দিস ইজ দ্য লোমেন, এটা হচ্ছে আইবাস ক্যাথেটার। যেমন এখানে দেখেন একটা ক্যালসিফাইড প্লাগ আমরা পাচ্ছি, ক্যালসিফাইড প্লাগ। এই প্লাগের পিছনে কিছু শ্যাডো থাকবে, সেটাকে আমরা বলি রিভারবেটিং শ্যাডো। রিভারবেটিং শ্যাডো দিয়ে আমরা বুঝবো যে ক্যালসিফাইড প্লাগ। এবার আসলে যদি স্ট্যান্ড থাকে কি পাবো? দেখেন দেখেন স্ট্যান্ড স্টার্ট গুলো দেখা যাচ্ছে, দিস ইজ দ্য স্ট্যান্ড স্টার্ট। স্ট্যান্ড স্টার্ট এটা হচ্ছে আপনার ফাইব্রোফেটি প্লাগ, প্লাগটা আমরা পাচ্ছি। আর এখানে দেখেন এই স্ট্যান্ড স্টারটা হচ্ছে ওয়ালের সাথে লাগানো, এটাও লাগানো আছে, এটাও লাগানো আছে। কিন্তু দেখেন এই স্ট্যান্ড স্টার্ট গুলো হচ্ছে ভেসেল ওয়াল থেকে কিন্তু অনেক দূরে, মাঝখান দিয়ে একটা বিরাট গ্যাপ। তাহলে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডটা ঠিক মতো ওয়ালের সাথে পজিশন হয়নি, যাকে আমরা বলি আনঅ্যাপোজ স্ট্যান্ড স্টার্ট, তাই তো? এটা হচ্ছে আনঅ্যাপোজ। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি স্ট্যান্ড লাগানোর পর যদি আইবাস নাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে স্ট্যান্ডটা ওয়ালের সাথে ঠিক মতো লাগলো কিনা, সেটা ঠিক মতো অ্যাপোজ হইলো কিনা। যদি আনঅ্যাপোজ থাকে তাহলে এখানে থ্রম্বাস হবে, আপনার কি হবে, রোগীর এমআই হবে, তারপর সাডেন কার্ডিয়াক ডেথ হবে, মানে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন কিন্তু ডেভেলপ করবে। এবং আর্লি রিস্টোনোসিস নিয়ে কিন্তু পেশেন্ট আসবে স্টেন্ট লাগানোর পর। সুতরাং আনঅ্যাপোজ এরিয়া আছে কিনা আমি যদি বুঝতে হয় তাহলে অবশ্যই আইবাসের প্রয়োজন। নেক্সট হচ্ছে ডিসেকশন। কোনো করোনারি আঠারের ভিতরে ডিসেকশন আছে কিনা বোঝার জন্য, ডিসেকশন মানে কি, মানে ব্রিজ অফ কন্টিনিউটি, তাই তো? যেমন ইন্টারনাল যে যেটা হচ্ছে ইন্টিমাতে কোনো আমার ব্রিজ অফ কন্টিনিউটি আছে কিনা সেটা আমার দেখতে হবে, সেটি হলো ডিসেকশন। এখন ডিসেকশনটা কোথায় হয় সাধারণত? যেমন করোনা আঠাশ যে প্ল্যাগ হয়, কোনো একটা ক্যালসিফাইড প্ল্যাগ থাকতে পারে, কোনো একটা ফাইব্রাস প্ল্যাগ থাকতে পারে। ফাইব্রাস এবং ক্যালসিফাইড প্ল্যাগ ডিসেকশন হয়, ডিসেকশনটা মাঝখান বরাবর হয়। আবার ডিসেকশনটা কোথায়, ইন্টিমা এবং মিডিয়ার মাঝখান বরাবর ডিসেকশনটা চলে যায়। এবং কখনো কখনো ডিসেকশন মাসেলের ভিতরে হইতে পারে। মাসেলের ভিতরে যদি ডিসেকশন হয় সেখানে হেমাটোমা হয়, হেমাটোমার জন্য ব্লাড ভেসেল টোটালি অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। সুতরাং করোনারি আর্টারিতে ডিসেকশন আছে কিনা সেটা যদি আমি বেটার ইভ্যালুয়েশন করতে চাই, সেই ক্ষেত্রে আমার আইবাসের প্রয়োজন। নেক্সট আছেন এরিয়া ক্যালকুলেশন, খুব ইম্পর্টেন্ট। যে আমার ব্লাড ভেসেলের মিনিমাম ভেসেল এরিয়া আমাকে ক্যালকুলেট করতে হবে, এমএলএ যেটাকে বলা হয়। যখন আমরা আইবাস করি তখন দেখবেন যে ব্লাড ভেসেলের ভিতরে মিনিমাম এরিয়াটা আমরা মেজার করি, খুব ইম্পর্টেন্ট মিনিমাল এরিয়া। যেমন লেটমেন্ট ডিজিজ যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে ভেসেল মিনিমাল এরিয়া বলা হচ্ছে যে লেস দেন 4.5 মিলিমিটার স্কোয়ার যদি হয় সেই ক্ষেত্রে স্ট্যান্ডের প্রয়োজন। আর যদি নন লেটমেন্ট যদি হয় সেই ক্ষেত্রে 4 মিলিমিটার স্কোয়ার যদি এরিয়া হয় বা তার কম যদি হয় সেই ক্ষেত্রে হলো সিগনিফিকেন্ট লেশন হিসেবে ধরা হয়। তাহলে আইবাসের ক্ষেত্রে আমরা মিনিমাল লুমিনাল এরিয়া মেজার করতে হবে। এইভাবে আমরা মিনিমাল লুমিনাল এরিয়াটা দেখি, মেজার করে আমরা কি করি, সেটাকে মিলিমিটার স্কোয়ার দিয়ে আমরা মেজার করি। এবং সিগনিফিকেন্ট কথা বলি আমরা যে এমএলএ ইজ এ কি মেজার ফর দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য সিভিয়ারিটি অফ দ্য করোনারি আর্টারি স্টেনোসিস। যেমন লেফট মেনের ক্ষেত্রে আমরা বলছি যে 4.5 মিলিমিটার স্কোয়ার বা তার যদি কম হয় সেই ক্ষেত্রে আমরা ধরে যাই যে লেফট মেনের ভিতরে সিগনিফিকেন্ট লেশন আছে, এবং এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ইন্টারভেনশন করতে হবে। আর নন লেফটমেন্টের ক্ষেত্রে হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু 4.0 মিলিমিটার স্কোয়ার যদি হয় মিনিমাল লুমিনাল এরিয়া, সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে দিস ইজ সিগনিফিকেন্ট স্টেনোসিস, এবং এই ক্ষেত্রে অবশ্যই আমাকে ইন্টারভেনশন করতে হবে। এবার আসেন লুমিনাল ডায়ামিটার। আমার ডায়ামিটার মাপতে হবে, কারণ আমি কত ডায়ামিটার স্ট্যান্ড আমি দিব সেটা বোঝার জন্য আমার ডায়ামিটার লাগবে। যেমন আমি লঙ্গিচুডিনাল হরিজন্টাল আমরা ডায়ামিটার মাপবো, ম্যাক্সিমাম ডায়ামিটার মিনিমাম ডায়ামিটার আমরা মাপবো মেপে। যেমন এখানে হচ্ছে 2.5, আরেকটা হচ্ছে 3। তাহলে এর একটা অ্যাভারেজ করে আমি একটা স্ট্যান্ড প্লেসমেন্ট করবো এখানে, যে আমার স্ট্যান্ডটা কতটুকু, যেমন 2.75 এর স্ট্যান্ড আমি ইউজ করতে পারি এই ক্ষেত্রে। তাহলে এইভাবে আমরা অ্যাসেসমেন্ট করি যে তার পোস্ট ডাইলেটেশন আমি কত করব,
স্টেন্টের আমি ডায়ামিটার কত ইউজ করব, সেটার জন্য আমার হচ্ছে লুমিনাল ডায়ামিটার আমার মেজারমেন্ট করতে হবে, এবং সেটাও আইবাস এর মাধ্যমে সম্ভব। এখন আসেন, এই আইবাসটা আমরা জানি যে যে গাইডলাইন গুলো কি বলছে, লেটেস্ট গাইডলাইন, যে এটা হচ্ছে 1A ইন্ডিকেশন রিকমেন্ডেশন ফর দ্য পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন অন অ্যানাটমিক্যাল কমপ্লেক্স লেশন। যদি কমপ্লেক্স লেশন হয় সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আইবাস হচ্ছে আপনার 1A ইন্ডিকেশন। তারপর হচ্ছে কি পার্টিকুলার লেফট মেন ডিজিজ যদি হয়, তারপর ট্রু বাইপারকেশন যদি হয়, লং লেশন যদি হয়, সেক্ষেত্রে আইবাস ইউজ করার জন্য বলা হয়। এবং পিসিআই তে যদি আপনি আইবাস ইউজ করেন সেই ক্ষেত্রে আউটকাম বেটার দেন দ্য নন আইবাস বেসড পিসিআই। এখন মোটামুটি আমার লেকচারের শেষ প্রান্তে, আমরা এখন যদি আমরা দেখি যে আইবাস এবং এফএফআর আমরা দেখলাম যে কমপ্লিমেন্টারি টেকনিক ফর দ্য পিসিআই। পিসিআই এর জন্য আইবাস এবং এফএফআর খুবই একটা এসেনশিয়াল কম্পোনেন্ট। এখন আসেন পিসিআই ইন্ডিকেটেড কিনা সেটা বোঝার জন্য আমার দেখেন মানে খুবই ইম্পর্টেন্ট যে অ্যানজিওগ্রাম করার পর আমি সিগনিফিকেন্ট যে লেশন পাচ্ছি, সেই ক্ষেত্রে আমার যদি আমি ফাংশনাল ফ্লো রিজার্ভ আমি দেখি, মানে এফএফআর আমি করি, তাহলে আমি ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্ট কিনা সেটা আমি বুঝতে পারবো। এবং যদি অ্যানাটমিক্যাল সিগনিফিকেন্ট সাথে ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্ট যদি মিলে, সেই ক্ষেত্রেই আমার পিসিআই করা উচিত আইডিয়ালি, আদারওয়াইজ পিসিআই করা উচিত না। আবার আমি দেখেন আইবাসের মাধ্যমে কিনা আমরা সিগনিফিকেন্ট কিনা বুঝতে পারি। যেমন আমরা বললাম লেফট মেনের ক্ষেত্রে হচ্ছে লেস দেন ইকুয়াল টু 4.5 মিলিমিটার স্কোয়ার যদি মিনিমাম লুমিনাল এরিয়া হয়, আর নন লেফট মেনের ক্ষেত্রে যদি লেস দেন ইকুয়াল টু 0.4 যদি হয় মিনিমাম মিলিমিটার স্কোয়ার, সেই ক্ষেত্রে আমি ধরে নিব যে দিস ইজ ইন্ডিকেটেড ফর দ্য পিসিআই। আর এফএফআর এর ক্ষেত্রে আমরা 0.75 এর যদি নিচে হয়, সেই ক্ষেত্রে আমি ধরে নেব যে সিগনিফিকেন্ট। আর আইএফআর এর ক্ষেত্রে হলো 0.89 এর যদি নিচে হয়, সেই ক্ষেত্রে আমি ধরে নেব সিগনিফিকেন্ট লেশন, সেই ক্ষেত্রে আমি ইন্টারভেনশন করব। নেক্সট হলো পিসিআই করলাম, এই পিসিআই রেজাল্ট অপটিমাম হলো কিনা, মানে তার আউটকাম ভালো হবে কিনা, সেটা বোঝার জন্য আইবাস হলো খুবই এসেনশিয়াল। মানে আইবাস ছাড়া আপনার অপটিমাল আউটকাম বুঝতে পারবেন না। মানে মোটামুটি আমি সংক্ষেপে আইবাস এবং এফএফআর সম্পর্কে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। Uh, Thank you, sir. Sir makes FFR and IVAS very clear with simple language. Now, question and answer session. If you have any question, you can raise your hand, and we can give scope to make a question. Uh, Before question of audience, I have some question. Sir, can I ask some questions, sir? নো প্রবলেম। স্যার, স্যার এই টপিক দুটো আসলে হ্যাঁ ইয়ের জন্য, এই বিশেষ করে রেসিডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে তাদের রিটেনে মোটামুটি ঘুরে ফিরে কোশ্চেন আসে। আর মাঝে মাঝে ভাইভাতেও ইয়ের এফএফআর এবং আইভাস নিয়ে কোশ্চেন ধরা হয়। স্যার, আমার যেটা কয়েকটা কোশ্চেন আছে, একটা হলো রিগার্ডিং এফএফআর। আমরা যেমন আইভাসে প্রি এবং পোস্ট করি, তো এফএফআর ক্ষেত্রেও সেক্ষেত্রে পোস্ট করি, তাই তো স্যার? সেক্ষেত্রে আমাদের কি 0.9 আসতে হবে, এরকম একটা বিষয় কি স্যার? হ্যাঁ, যেমন এফএফআর এর ক্ষেত্রে আমি প্রি এবং পোস্ট আমার অ্যাসেসমেন্টের প্রয়োজন হচ্ছে। যেমন ধরেন আমার যদি লেশনটা আমি চাচ্ছি যে আমি এই লেশনকে ইন্টারভেনশন করব না, হ্যাঁ, বা এটা স্যার, একটা ইন্টারমিডিয়েট লেশন, অথবা আমি চাচ্ছি যে তার মেটাল বার্ডেন কমাবো। যেমন স্যার, আমার একটা রুগীর ইন্টারভেনশনের জন্য আমার দরকার হচ্ছে 6টা স্ট্যান্ড দরকার, ধরেন যে 6টা জায়গায় দেখা গেলো সিগনিফিকেন্ট লেশন আছে মনে হচ্ছে, মানে অ্যানজিওগ্রাম করে। এখন আমার টার্গেট হচ্ছে যে আমি কমাইতে চাচ্ছি যে স্ট্যান্ডের সংখ্যা আমি কমাবো। সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, আমার এফএফআর করা ছাড়া তো পথ নাই। এফএফআর হতে আইএফআর প্রথমে করতে হবে, করে আমাকে দেখতে হবে সিগনিফিকেন্ট কিনা লেশন গুলো। এখন আমি যদি এফএফআর বাদ দিয়ে আমি আইএফআর এ যাই, আইএফআরটা ইজি, আমরা সাধারণত একবার ক্যাথেটার ওয়্যারটাকে ফুল বেক করে আমরা দেখে নিই। আইএফআর এর ক্ষেত্রে হচ্ছে 0.89 এর যদি নিচে হয়, সেই ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে এটা একটা সিগনিফিকেন্ট লেশন। তাহলে সিগনিফিকেন্ট লেশন যেগুলো যেগুলো আমি পাবো সেগুলোকে আমি স্ট্যান্ডিং করব। আর যেখানে আমি দেখলাম যে না 0.89 এর বেশি আমি পাচ্ছি, সেই ক্ষেত্রে আমি ওই লেশন গুলো সব বাদ দিয়ে দিব, যেন এগুলো ফাংশনালি সিগনিফিকেন্ট না, আমি ওগুলোকে স্ট্যান্ডিং করব না। তাহলে এটা হচ্ছে প্রি। এবার আসেন পোস্ট, আমি স্ট্যান্ডিং করলাম, স্ট্যান্ডিং করার পর আমি আইএফআর করলাম। আইএফআর করে আমি যদি দেখি যে এটা 0.9 এর উপরে অথবা 1 এর কাছাকাছি, 0.99, 0.98, 0.96 এরকম যদি আমি পাই,
যেমন সেই ক্ষেত্রে আমি ধরে নিব যে আমার যে কাজটা আমি করলাম, যে স্ট্যান্ডিং করলাম, এই স্ট্যান্ডিংটা আমার কি রেজাল্টটা অপটিমাম, মানে আমি স্যাটিসফাইড যে আমি কাজ করার পর আমার এখানে ফ্লোটা একেবারে সিগনিফিকেন্ট ফ্লো স্টাবলিশ হয়েছে। সিগনিফিকেন্ট ফ্লো, যেমন আপনি স্ট্যান্ডিং করার পরও কিন্তু সিগনিফিকেন্ট ফ্লো স্টাবলিশ নাও হইতে পারে। যেমন সেখানে কি হইতে পারে, স্লো ফ্লো হইতে পারে, তারপর মাইক্রো পার্টিকেলস গুলো ভেসেলের ভিতরে ঢুকে যাওয়ার জন্য দেখা গেল ফ্লোর স্টাবলিশমেন্ট না হইতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনার এফএফআর কিন্তু কমে যাবে। আপনি স্ট্যান্ডিং ঠিকই করলেন, কিন্তু দেখবেন যে আপনার এফএফআর কিন্তু কম, এফএফআর এখানে আমি কম পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি করি, এক্স্যাক্টলি স্যার। অ্যাডিনোসিন ইউজ করি ভেসেলটাকে আরো ডাইলেট করার জন্য, মাইক্রোভাস্কুলার ফ্লো বাড়ানোর জন্য। অনেক সময় ইন্টিগ্রিন ইউজ করি। তা আমরা সেই ক্ষেত্রে আমরা করবো কি, অ্যাডিনোসিন, ইন্টিগ্রিন এগুলো ইউজ করে, এগুলো ইউজ করে তখন আমরা চেষ্টা করবো যে ব্লাড ভেসেলটার আরো মানে ফ্লোটাকে আরো বাড়ানো যায় কিনা, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি। এটা হচ্ছে এফএফআর এর প্রি এবং পোস্ট ইউজ। যেমন আইবাস এর ক্ষেত্রে আমরা সেম, আইবাস কে আমরা প্রি অ্যাসেসমেন্ট পোস্ট অ্যাসেসমেন্ট আমরা করি আইবাস এর মাধ্যমে। স্যার, এফএফআর এর ক্ষেত্রে আমাদের যে প্রক্সিমাল যে প্রেশারটা রেফারেন্স যেটা, সেটা কি আহ, আমরা অ্যাওর্টার প্রেশারটা ধরবো, না জাস্ট ইমিডিয়েট প্রক্সিমাল টু লেশন? ইয়েস, ইমিডিয়েট প্রক্সিমাল টু লেশনই ধরতে হবে। কারণ হলো আমি যদি এওয়াটার প্রেশার ধরি তাহলে এই এফএফআর দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। আমার ধরতে হবে লেশনের ডিস্টাল এবং লেশনের প্রক্সিমাল। ওকে স্যার, আরেকটা কোশ্চেন, সেটা হলো আহ, আমরা তো এফএফআর এর ক্ষেত্রে আমরা যেটা জানলাম যে পোস্টে আমাদের টার্গেট হচ্ছে এটা। আর স্যার, এই আইভাস এর ক্ষেত্রে আমাদের টার্গেট, স্যার যদি একটু বলে দেন যে স্যার লেফট মেইনে এত, পলিগন অফ কনফ্লুয়েন্সে এত, এলইডির এত, এবং এল6 এর এত। এখন আসেন লেফটম্যানের ক্ষেত্রে আমাদের টার্গেটটা কি। লেফটম্যানের ক্ষেত্রে হলো আমি প্রথমে অ্যাসেসমেন্ট করব। অ্যাসেসমেন্ট করে আমি যদি দেখি মিনিমাল লুমিনাল এরিয়া যদি 4.5 মিলিমিটার স্কোয়ারের যদি স্কোয়ার অথবা তার নিচে পাই আমি, সেই ক্ষেত্রে আমি তাহলে ধরে সেটা নেব যে সিগনিফিকেন্ট। লেফটম্যানে সিগনিফিকেন্ট লেশন আছে। সিগনিফিকেন্ট লেশন আমরা যেটা বলি অ্যাঞ্জিওগ্রাফিক্যালি যে লেফটম্যানে 50% বা তার বেশি যদি থাকে সেটাই সিগনিফিকেন্ট। এটা হলো অ্যাঞ্জিওগ্রাফিক ভিউতে আমরা যেটা বলি। আর আইবাস ভিউতে আমাকে বলতে হবে যে 4.5 মিলিমিটার স্কোয়ার বা তার নিচে যদি থাকে মিনিমাম লুমিনাল এরিয়া, সেটাকে আমি ধরবো লেফটম্যান সিগনিফিকেন্ট লেশন। এখন আসেন এই ক্ষেত্রে নন লেফটম্যান হলে আমি বলবো 4.0 মিলিমিটার স্কোয়ার বা তার যদি কম হয় সেক্ষেত্রে আমি নন লেফটম্যানের ক্ষেত্রে সিগনিফিকেন্ট লেশন ধরবো। এখন আসেন স্ট্যান্ডিং করলাম আমি, সব প্রিপারেশন করে এখন আমি মিনিমাল স্ট্যান্ড এরিয়া সেটাকে বলা হয়। স্ট্যান্ড লাগানোর পর এটা আমরা এমএসএ যেটাকে, এমএসএ রাইট স্যার? এটাকে বলা হয় এমএসএ, মিনিমাল স্ট্যান্ড এরিয়া। এখন আসেন তাহলে প্রত্যেকটা ভেসেলের ক্ষেত্রে মিনিমাল স্ট্যান্ড এরিয়া আমার লাগবে। যদি মিনিমাল স্ট্যান্ড এরিয়া যদি গেইন না করে তাহলে বুঝতে হবে যে আমার এখানে কি স্টেনোসিস কিন্তু রয়ে গেছে। সেই ক্ষেত্রে পোস্ট ডাইলেটেশন করতে হবে, পোস্ট ডাইলেটেশন করে আমার গেইন আমার বাড়াইতে হবে, মানে মিনিমাল স্ট্যান্ড এরিয়া। এখন আসলে মিনিমাল স্ট্যান্ড এরিয়া কিরকম, মিনিমাল স্ট্যান্ড এরিয়া গুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই জোনে যেমন এশিয়ান যারা, এদের ক্ষেত্রে যেমন আমরা লেফটম্যানের ক্ষেত্রে আমরা ধরি কি, লেফটম্যানের ক্ষেত্রে যদি 8 যদি হয় মোটামুটি আমরা সিগনিফিকেন্ট ধরে নিই। কিন্তু যারা ইউরোপিয়ান এবং আমেরিকান 11 ধরতে হবে আপনাকে, 11 মিলিমিটার স্কোয়ার, 11 বা 12 এখন বলা হচ্ছে আর কি লেফটম্যানের ক্ষেত্রে। এখন আসেন আপনার কনফ্লুয়েন্ট যেটা থাকে সেখানে আপনাকে 7 ধরতে হবে, কিন্তু তাদের ক্ষেত্রে ওরা কিন্তু 9 ধরতেছে এখন। তারপর আসেন আপনার এলইডি, এলইডির ক্ষেত্রে আমরা 6 এর কথা বলি, এখন তারা এলইডি কে 7, 8 ধরে তারা। এলসিএক্স এর ক্ষেত্রে আমরা ধরি আপনার হচ্ছে 6 আমরা ধরি, এলসিএক্স এর ক্ষেত্রে তাহলে 8, 7, 8 ধরা হচ্ছে। এখন সেটা ডিপেন্ড করা হচ্ছে বডি সারফেস এরিয়া এবং হাইটের উপর নির্ভর করে। তো আমরা সাধারণত যেটা আমরা ধরি যে 5, 6, 7, 8 এইভাবে আমরা ধরি, যে 5 হলো এলসিএক্স এর ক্ষেত্রে, 6 হলো আপনার এলইডির ক্ষেত্রে, যেটা মাঝখানে যে এরিয়াটা সেখানে ক্ষেত্রে আমরা 7 ধরি, লেফটম্যানের ক্ষেত্রে 8 ধরি। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যেটা আমরা পাই, সাধারণত আমরা লেফটম্যানের ক্ষেত্রে যদি ভালোভাবে আমরা ডাইলেট করি এবং সেই ক্ষেত্রে আমরা 10, 11 কিন্তু ইজিলি আমরা কিন্তু মিনিমাল লুমিনাল, মিনিমাল স্ট্যান্ড এরিয়া আমরা পাচ্ছি। So in a word, we can say that IVAS can clarify the anatomy of lesion and FFR can clarify the physiology of lesion. আচ্ছা, এখানে আফসার ভাই কারো কোনো কোশ্চেন আছে? কেউ হ্যান্ড রেজ করছে? আফসার ভাই কেউ হ্যান্ড রেজ করছে? আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। আপনি দেখতে পাচ্ছেন?
বা কারো কোশ্চেন থাকলে আমার মনে হয় ফর্মালিটি মেনটেন না করে সরাসরি কোশ্চেনে যেতে পারেন। না কারো কোনো ভাইয়া, কোশ্চেন? চ্যাট বক্সে কেউ কোনো কোশ্চেন করে নাই, বাট কারোর যদি কোনো ওপিনিয়ন বা কোশ্চেন থাকে আপনারা কাইন্ডলি আনমিউট করে কিন্তু কোশ্চেনটা করতে পারবেন স্যারকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। যে কোশ্চেনটা একটু হচ্ছে স্যার, কাইন্ডলি কাইন্ডলি একটু একটু পরিচয়টা দিয়ে। আচ্ছা আমি ডক্টর আলিফ ওসমানী মেডিকেলে আছি, এমডি কার্ডিওলজি ফেজ বি রেসিডেন্ট। ওকে, ওকে। স্যার এফএফআর যে কোশ্চেন হচ্ছে যে স্যার বললো যে নর্মাল করোনারি আর্টারি এবং আবার ডিজিজড করোনারি আর্টারি রেশিওটা, আবার স্যার বলতেছে যে প্রক্সিমাল এবং ডিস্টাল লিশনের এই দুইটা রেশিও, আসলে কোনটা রেশিওটা দেখতে হবে স্যার? স্যার, হ্যাঁ, হ্যাঁ, মানে এফএফআর যে আমাদের যে মানে যেটা হচ্ছে আমরা ডিফাইনটা আমরা কিভাবে করতেছি এফএফআরটা, যে এফএফআরটা মানে হলো যে একটা নর্মাল করোনারি আর্টারিতে যে ফ্লোটা থাকে সেটাকে আমরা ওয়ান হিসাবে বিবেচনা করি। নর্মাল করোনারি দ্যাট মিনস কোনো ব্লক নাই, সেখানে প্রক্সিমাল ডিস্টাল ফ্লো কি হবে, সমান সমান হবে। যে আমি জি রেশিও করি তাহলে 1.0 হবে। জি এখন যদি স্যার। আমি দেখি দেখি যে একটা স্টোনোসিস যদি থাকে তাহলে ডিস্টাল ফ্লো অবশ্যই কম হবে, প্রক্সিমাল কম ফ্লোটা হবে তো স্যার। নর্মাল থাকবে। এখন জি যদি আমি স্যার। রেশিও করি, ডিস্টালটা কম, প্রক্সিমালটা বেশি, তাহলে আমার কি রেশিওটা কম হবে না? কম এখানে তো হবে তাই স্যার। দেখা হচ্ছে। দেখা তো জি হচ্ছে স্যার, তাই। মানে প্রক্সিমালটা আমি নর্মাল করোনারি আর্টারির মতো ধরতেছি স্যার, নর্মাল এটাই আপনি হচ্ছে। হিসাব করবেন, আর জি স্যার। ডিস্টালটা হলো স্টোনোসিসের পরে, সেখানে অবশ্যই কম হবে। তাহলে জি স্যার। কমটা উপরে দিবেন, নর্মালটা নিচে দিবেন, তাহলে এটার একটা কি রেশিও বেরিয়ে আসবে আপনার। জি যে স্যার। নর্মালের চেয়ে আমার এখানে কত পার্সেন্ট আমার ফ্লোটা হচ্ছে সেটাই তো হিসাব করা আছে, ফ্র্যাকশনাল জি ফ্লো স্যার। হিসাবে। থ্যাংক ইউ স্যার। নেক্সট নেক্সট কেউ কোশ্চেন করতে চাইলে করতে পারেন, বা কোনো অপিনিয়ন। সালামালাইকুম স্যার। স্যার আমি ডক্টর প্রিয়া, এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি। স্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, যে এফএফআর হচ্ছে মাইক্রোভাস্কুলার ডিজিজেও ব্যবহার করা যায় বলছিলেন স্যার, ওই ক্ষেত্রে আহ, মানে আমরা নর্মাল কত ধরবো, কত হলে ফ্লো অবস্ট্রাকশন বলবো, আর যদি স্যার ফ্লো অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে হচ্ছে ম্যানেজমেন্ট কি হবে? এখানেও আপনার হচ্ছে নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাইডলাইন গুলো হচ্ছে 1B ইন্ডিকেশন, যে তারা বলতে চাচ্ছে যে এই ক্ষেত্রে আপনার এফএফআর করে দেখার জন্য যে সিগনিফিক্যান্ট স্টেনোসিস আছে কি নাই। সেই ক্ষেত্রেও তো আপনার একই ফর্মুলা। তারা হচ্ছে এফএফআর এর ক্ষেত্রে বলা হচ্ছে যে 0.80, আর হচ্ছে আপনার হলো আইএফআর এর ক্ষেত্রে হলো 0.89, কম হইতে হবে। যদি কম হয় সেই ক্ষেত্রে আপনি এখানে হচ্ছে ফ্লো অবস্ট্রাকশন আছে বা মাইক্রোভাস্কুলার ডিজিজের কারণে ফ্লো অবস্ট্রাকশন হচ্ছে। যে মাইক্রোভাস্কুলার ডিজিজের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট প্ল্যান আমাদেরকে ফলো করতে হবে। যেমন মাইক্রোভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, মাইক্রোভাস্কুলার ডিজিজ সেটাও তো এক স্যার যে ধরনের রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, মানে স্যার পুরোটাই ইয়েস, মেডিকেল ম্যানেজমেন্ট হবে, মেডিকেল ম্যানেজমেন্টে আমরা যাব। সেই ক্ষেত্রে ধরেন আমরা কোনো ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট ইন্টারভেনশনের তার সুযোগ এখানে নাই। হচ্ছে, হ্যাঁ সেখানে হলো আমরা জাস্ট অ্যাসেস করার পর আমরা মেডিকেল ম্যানেজমেন্টে চলে যাব। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালাইকুম আসসালাম। ডক্টর মুক্তি বলছি স্যার, ময়মনসিংহ মেডিকেল কলেজে ফেজ বি রেসিডেন্ট। স্যার আমার কোশ্চেন হলো, করোনারি আর্টারির ক্ষেত্রে যদি সিগনিফিকেন্ট লিশন থাকে, যেমন লেফট মেনের ক্ষেত্রে 50%-এর বেশি বা আদার্স এর ক্ষেত্রে 70%-এর বেশি, সেক্ষেত্রে কি আমরা এফএফআর করব? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন আপনার। এখন এখানে আসেন, আমি কিন্তু এটা ছোট লেকচার দেখে আমি কিন্তু সব পয়েন্ট গুলো এখানে আনিনি। আপনি আসেন, যে দেখা যাচ্ছে যে সিগনিফিকেন্ট লেশনের ক্ষেত্র আমরা বলা হচ্ছে যে 60% পর্যন্ত, আপ টু 60% স্টেন্ট ইউজ আমরা কিন্তু কমাইতে পারতেছি যদি এফএফআর আমরা ইউজ করি। এফএফআর ইউজ করলে আমরা সেখানে 30 to 60% পর্যন্ত স্টেন্ট ইউজ কমাইতে পারছি। তাহলে দেখা যাচ্ছে যে সিগনিফিকেন্ট করোনারি আর্টারি লেশন থাকার পরও থাকার পরও দেখা যাচ্ছে যে অনেক সময় কি হচ্ছে, ফিজিওলজিক্যালি ইট ইজ নট এ সিগনিফিকেন্ট। মানে আমি দেখতেছি অ্যাঞ্জিওগ্রামে যে এটা হচ্ছে 70% বা 80% স্টেনোসিস, বাট ফিজিওলজি ইট ইজ নট এ সিগনিফিকেন্ট। এখন এরকম কেন হইতে পারে? যেমন আমি যদি লেশনটা অ্যাক্সেন্টিক হয়, তারপর হচ্ছে কি অ্যাক্সেন্টিক লেশন হইলে আপনার অর্থোগোনাল ভিউ যদি করেন একদিক থেকে নিলে আপনার মনে হবে যেন এখানে 90% অবস্ট্রাকশন, তারপর আবার অন্য একটা দিক থেকে দেখলে মনে হবে যেন এখানে অবস্ট্রাকশন 60%, এরকম হইতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাঞ্জিওগ্রামটা হলো টু ডাইমেনশনাল ভিউর কারণে
কিন্তু আমার অনেক সময় এনজিওগ্রাফিক্যালি যেই লেশনটাকে আমি 90% বা 80% বলতেছি, কিন্তু সেটা আইবাস করার পর সেটা দেখা গেল যে ইট ইজ নট এ সিগনিফিকেন্ট। আবার এফএফআর করার পরও আমি দেখতেছি সেটা হচ্ছে ফিজিওলজিক্যালি ইট ইজ নট এ সিগনিফিকেন্ট। মানে তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে অনেক স্ট্যান্ড ইউজ কিন্তু কমানো সম্ভব এফএফআর এর ওকে স্যার। মাধ্যমে। জি স্যার, জি স্যার। স্যার ওকে, এটাকে থ্যাংক কি ইউ আমরা স্যার। এভাবে ট্রান্সলেট করতে পারি? জি 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 জি, আপনি কমপ্লিমেন্টারি কোশ্চেন করেন। জি মমিনা, আপনি হ্যাঁ যেটা বলতে চাচ্ছেন জিজ্ঞেস না, করতেছেন আমি স্যারকে করেন। থ্যাংক ইউ বলেছি, থ্যাংক ইউ স্যার বলছি। ওকে ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার থ্যাংক এই ইউ। কথা থেকে কি আমরা এইটা ট্রান্সলেট এভাবে করতে পারি যে তাহলে 30 to 60% স্ট্যান্ডটি মানে আননেসেসারি হচ্ছে, এভাবে ইয়েস, ট্রান্সলেট করা যায়? তাই তো বলা হচ্ছে যে মানে স্ট্যান্ড আননেসেসারি ইউজ হচ্ছে। আপনি যদি ফিজিওলজিক্যাল অ্যাসেসমেন্ট করেন, এই জন্য তো এই যে ফিজিওলজিক্যাল অ্যাসেসমেন্টের কথা বলা হচ্ছে যে ক্যাথল্যাবে আপনাকে রাখতে হবে। এটা গাইডলাইন গুলো চাপ দিচ্ছে যে আপনাদের এটা গাইডলাইন ক্যাথল্যাবে রাখা উচিত, তারপর হচ্ছে এটা ইউজ করা উচিত। আপনি বেশি স্ট্যান্ড কমানোর জন্য, ইভেন আননেসেসারি বাইপাস অপারেশন কমানোর জন্য তো বলতেছে যে আপনাকে এফএফআর ফাংশনাল করা উচিত। এখন আসেন, আমরা তো ইনভেসিভ এফএফআর এর কথা বলছি না, এখন কিন্তু বর্তমানে নন ইনভেসিভ এফএফআর চলে আসছে। যেমন আপনি যখন এনজিওগ্রাম করবেন, এনজিওগ্রাম করার সময়ই এখন সফটওয়্যার চলে আসছে, আপনার অটোমেটিক্যালি প্রত্যেকটা আর্টারি আপনার আইএফআর চলে আসবে অটোমেটিক্যালি এই সফটওয়্যারের মাধ্যমে। এমন বর্তমানে এআর মাধ্যমে এমন ভাবে টেকনোলজি তৈরি হয়েছে যে আপনার এই ট্রানজিশনই লাগবে না, অটোমেটিক চলে আসবে। তাহলে আমি যদি এখন এনজিওগ্রামের সাথে যদি আমি আইএফআর যদি কানেক্ট করে দিতে পারি, তাহলে কিন্তু আমার অনেক আননেসেসারি স্ট্যান্ড ইউজ এবং আননেসেসারি বাইপাসও কিন্তু আমরা বন্ধ করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার রুগীকে ইনভেসিভ এই সমস্ত প্রেশার ওয়্যারও কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে না। এটা নিয়ে অনেক স্টাডি হচ্ছে, সামনে দেখবেন যে এটা চলে আসবে গাইডলাইনে, যে সেটা হলো এনজিও এফএফআর যেটাকে বলা হয়। ওকে, নেক্সট নেক্সট কারো কোশ্চেন বা কোনো অপিনিয়ন? আইভাসের অ্যানাটমিটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ জি জি, কোনটা? আইভাসের অ্যানাটমি। আবার আবার কোশ্চেনটা আবার। আইভাসের অ্যানাটমি, আইভাসে কি কি বোঝা যায় সেটা। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আইবাসটা হচ্ছে, আমি কিন্তু অনেকগুলো ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আইবাস হলো এমন একটা প্রসেস যে আপনি যদি এখন হলো 60 মেগাহার্টস এর আইবাসের কিন্তু পাওয়া যায় ট্রান্সডিউসার। সেই ক্ষেত্রে কিন্তু একেবারে অ্যানাটমি আপনি বুঝতে পারবেন, খুব সুন্দর অ্যানাটমির মতোই বোঝা যাবে যে আপনার ইন্টারনাল ইলাস্টিক লেমিনা বুঝতে পারবেন, তারপর হচ্ছে এন্ডোথেলিয়াম বোঝা যাচ্ছে, তারপর মাস্কুলার ওয়াল আপনি বুঝতে পারবেন, মিডিয়া, তারপর এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা, তারপর অ্যাডভেন্টেশিয়া আপনি বুঝতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে আপনার ভেসেলের যদি অ্যানাটমি মানে ডেপথ অফ ভেসেল যদি আপনি বুঝতে চান, আইবাস হলো একটা ইম্পর্টেন্ট টুলস। আইবাসের মাধ্যমে আপনার অ্যানাটমি খুব সুন্দর বোঝা যায়, এবং ভেসেলের ডেপথে যদি কোনো আপনার যদি ইনফরমেশন আপনি নিতে হয়, যেমন আপনার লেশনটার মরফোলজি, যেমন এখানে কি ফ্যাট আছে কিনা বা এখানে ফাইব্রোপেটি কিনা। আমরা বলছি যে হচ্ছে সফট যদি হয় আপনার, তাহলে ওখানে হচ্ছে কি ইকোজেনিসিটি কম থাকবে, বেশি ইকোজেনিসিটি হবে একটু ফাইব্রাস যদি হয়। হার্ড যদি হয় ইকোজেনিসিটি অনেক বেড়ে যাবে, একে ব্রাইট দেখা যাবে, তার পাশে রিভারবেটিং শ্যাডো থাকবে। এইভাবে তো আমরা প্ল্যাক মরফোলজিও বুঝতে পারতেছি এবং অ্যানাটমিও বুঝতে পারতেছি করোনারি আর্টারি। স্যার ওইটা বলে কি, ওই যে ওই প্ল্যাকটা তো খানিকটা লুমেনের মতোই দেখতে, ওইটা কি প্ল্যাক না লুমেন সেটা আলাদা করে কি করে বোঝা যায়? স্যার কি মানে আবার প্রেজেন্টেশনটাতে যাবেন স্যার? হ্যাঁ ওই হ্যাঁ প্রেজেন্টেশনটাতে আবার যাবেন স্যার, স্লাইডে? হ্যাঁ, আমি স্লাইডের ওই স্লাইডটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। জি স্যার, আমি জি একটু স্যার। স্লাইডটা দেখাচ্ছি। মানে এই, এর মধ্যে কোনটা এই ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা, কোনটা এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা, কোনটা ফাইব্রাস প্ল্যাক, কোনটা ক্যালসিফাইড প্ল্যাক, এটা একটু স্যার এখন কি মনে হয় দেখা যায়? আমার অনুমান দেখতে আমার চাচ্ছি, স্লাইডটা মানে কি দেখা আমাদের যায়? audience। স্যার জি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না? স্যার। জি স্যার, হ্যাঁ জি স্যার, হ্যাঁ, দেখা ঠিক যাচ্ছে। আছে, আমি ছবিটা দেখাচ্ছি। দেখেন, এখানে এই ছবিতে আপনি দেখেন, এটা হচ্ছে আপনার নর্মাল অ্যানাটমি আমাদের না, যে ভিতরে একটা লেয়ার আছে যেটা হচ্ছে ইন্টিমা, তারপর হচ্ছে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, তারপর হচ্ছে মিডিয়া, তারপর হচ্ছে স্মুথ মাসেল সেল আর কি, তার বাইরে হচ্ছে এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা, তার বাইরে হচ্ছে অ্যাডভেন্টিশিয়া। এই যে দেখেন এখানে তো প্ল্যাকটা আছে, যে এখানে একটা লুমেন আছে, তার 1 সেন্টিমিটার প্ল্যাক তৈরি হলো, তাই না? এখন যদি আমি আইবাসে যাই, এই ছবিটাতে আসে, এই ছবিতে আমি ক্লিয়ার যে এখানে হচ্ছে আমার যে একটা নর্মাল, এখানে নর্মাল, যেমন এই যে ভিতরে লুমেনটা দেখা যাচ্ছে।
আইবাস ক্যাথেটার, তার বাইরে হচ্ছে আমার লেয়ার গুলো দেখা যাচ্ছে। এখন আসেন যদি আমার একটা প্ল্যাগ থাকে, আপনার আসেন যেখানে একটা প্ল্যাগ আছে, দেখেন প্ল্যাগ, দেখেন ক্যালসিয়াম, তাহলে আমরা যদি এখানে তাকাই যে এখানে হচ্ছে আমাদের প্ল্যাগটা, এখানে একটা বড় একটা প্ল্যাগ দেখা যাচ্ছে না? বা আমি যদি এখানে তাকাই যে এইভাবে আসেন, এটা হচ্ছে আমার ক্যাথেটার, তার ভিতরে লুমেনটা দেখেন, এই ছোট্ট লুমেন, এই হলো আমার প্ল্যাগটা, এটা হলো একটা অ্যাক্সেন্টিক প্ল্যাগ। দেখেন এখানে অনেকটা অনেকটা হচ্ছে কি বলে ফেটি টিস্যু আর কিছু ফাইব্রাস টিস্যু, কিছু কিছু সাদা সাদা দেখা যায়, মানে একটা মিক্স ফ্ল্যাগের মতো মনে হচ্ছে এরকম একটা। আবার এটা যদি আপনি দেখেন যেটা ব্ল্যাকটা, ব্ল্যাকটা হচ্ছে আপনার এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা, তার বাইরে হলো অ্যাডভেন্টিসিয়া। ভিতরের লেয়ারটা যদি আমি দেখি, এটা যদি আমি মাসেল লেয়ার ধরি, তার ভিতরে হচ্ছে আমার হচ্ছে ইন্টারনাল ইলাস্টিক লিমিনা, তার ভিতরে হচ্ছে আমার হলো লুমেনটা। এখন আসেন এই লুমেনের ভিতরে দেখেন ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা অনেকটা সার্কামফারেন্সিয়াল, অনেকটা না, এই যে তৈরি হচ্ছে এইভাবে। আর এখানে দেখেন এই ফ্ল্যাগটা অনেকটা অ্যাকসেন্টিক, মানে একদিক থেকে তৈরি হয়েছে, এই দিকটা আবার দেখেন ফ্ল্যাগ ফ্রি, যেটা কালো দেখা যায় এটা হলো এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা আর কি। এটা হচ্ছে মাঝখানে হচ্ছে আপনার তো এখান থেকে তো কিছু ধারণা তো পাওয়া যাচ্ছে যে আমি লুমেনটা বোঝা যাচ্ছে, প্লাগটা বোঝা যাচ্ছে, তাই না? যেমন এখানেও যদি আপনি তাকান, এই যে ভিতরে কালো যেটা, এটা হচ্ছে আপনার লুমেনটা, ভিতরে হচ্ছে ক্যাথেটার, বাইরের এটা হচ্ছে প্লাগ, এই অংশটা হলো প্লাগ। তাহলে তো প্লাগ বোঝা যাচ্ছে, লুমেনও বোঝা যাচ্ছে। হ্যাঁ, আফসার ভাই কি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, না, না ভাইয়া। ওকে, ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটা একটা বিষয় জানার জন্য তোমার পরিচয় বলতে দাও। যাচ্ছিলাম স্যার। স্যার আমি হচ্ছি ডক্টর রুবেল স্যার, আমি ফেসবি রেসিডেন্ট এনএসসিবিডি স্যার। তো আমরা স্যার এফএফআর এর যে স্যার আমরা যে প্রেশারটা মেজার করি, ডিস্টাল টু দ্য লেশন এন্ড প্রক্সিমাল টু দ্য লেশন, এখানে ডিস্টাল টু দ্য লেশন তো স্যার আমরা ওয়্যারের যে প্রেশারটা আমরা সেটা রেকর্ড করি, মিন প্রেশারটা। তাহলে প্রক্সিমাল টু দ্য লেশন এখানে আমরা কোন প্রেশারটা মেজার করতেছি, এখানে আমরা কিভাবে প্রেশারটা মেজার করবো স্যার? ওইখানে তো ওয়্যারের প্রেশারটা মেজার করতেছি। হুম, ওয়ারকে ফুল বেক করা হয় যে। ওই ওয়্যারটা পুল ব্যাক করে স্যার ওই প্রেশারটা মেজার করবো আবার হ্যাঁ, প্রক্সিমাল টু দ্য আমরা লেশন। যখন আমরা ওয়্যার দিচ্ছি না, ওয়্যার দেওয়ার জি পরে স্যার। কিন্তু এটা একটা, আমি সব স্লাইড গুলো এখানে আনি নাই, ওটার একটা স্পিড আছে, একটা স্পিডে আপনাকে এটা ফুল বেক করা হয়। তো এই যে যখন ফুল বেক হয় না, ফুল বেকের সময় আপনার ডিস্টাল তো প্রক্সিমাল টোটাল প্রেশারটাই সে অ্যাসেস করে আপনাকে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে ইয়েতে। মানে এখানে অনেকটাই হলো এআই টেকনোলজি এখানে অ্যাপ্লাই হচ্ছে আর কি, ওর মাধ্যমে আপনার এটা রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু স্যার আমরা যদি স্যার ডিস্টাল টু দ্য লেশন যদি ওয়্যারের ট্রানজিশনের মাধ্যমে প্রেশারটা নিই, আর প্রক্সিমাল যদি স্যার ক্যাথেটার টিপ থেকে নিই, সেটা কি স্যার কম্পেয়ার করা যাবে না স্যার? যাবে তো। তো এখন আপনি যদি ওরকম ভাবে ক্যাথল্যাবে কি আপনি পারবেন যে ডিস্টালে আমি প্রেসার নিলাম আবার প্রক্সিমালি নেব? তাহলে কোনো একটা তো সিস্টেম থাকতে হবে, প্রেসারের জন্য তো একটা ট্রান্সডিউসার লাগবে এই জি স্যার। প্রেসারটাকে মেজার করার জন্য। তারপরে হচ্ছে কি আপনার এই টোটাল প্রেসারটাকে একটা স্লো, মানে আপনার মনিটরের ভিতরে একটা প্রেসার ওয়েভ হিসাবে তো আপনাকে দেখাইতে হবে, তাই না? তো জি এইভাবে স্যার। তো আপনি ধরেন একটা টেকনোলজি তো লাগবে। আর থিওরিটিক্যালি তো এটা সম্ভবই, যেমন আমি ছবিতে দেখালাম একটা লেশন আছে, জি আমি স্যার। ডিজিটাল প্রেসার কত, প্রক্সিমাল প্রেসার কত, এই রেশিওটাই তো হলো এফএফআর, রেশিও টু এফএফআর, এটার উপর ভিত্তি করেই আপনার এই টেকনোলজিটা তৈরি আর কি, যে এইভাবে তৈরি হয়েছে টেকনোলজি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মামুন, যদি আর প্রশ্ন না থাকে তাহলে ক্লোজ করে দেন না? আমরা স্যার ইব্রাহিম থ্যাংক ইউ কল্লিকে স্যার। দেখতে পাচ্ছি, ইব্রাহিম কিছু বলবেন নাকি? ইব্রাহিম, স্যার ইব্রাহিম স্যার, ইব্রাহিম স্যার আপনি কোন আপনার মানে আমাদের জন্য কোনো অপিনিয়ন থাকলে বলতে অপনিয়ন পারেন থাকলে স্যার। আপনি দিতে পারেন। হ্যাঁ, ইব্রাহিম আপনি মিউট করে আনমিউট, আনমিউট করেন, আনমিউট, আনমিউট করেন। মামুন, ইব্রাহিমের কথা শোনা যাচ্ছে না, ইব্রাহিম কিন্তু বলতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ফারুক এইবার ভাই, শোনা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার আসসালাম। লেকচার আপনি শুনলাম। আপনি তো সিনিয়র মানুষ, আপনি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে। না না, আমি মানে আবার আগের নলেজ গুলো ঝালাই করলাম আপনার সাথে শেয়ার করে, আপনার শুনে আবার
ব্যাকে চলে গেলাম আর সেই অতীতের নলেজ গুলি আবার ঠিক আছে কিনা সব আপনার সাথে শেয়ার শুনলাম আর সবকিছু। না, খুব ভালো লাগলো, বহুদিন পরে দেখলাম বা পুরোনো জিনিসগুলো আবার জানলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার মানে এফএফআর এবং আইবাসের অনেক টেকনিক্যাল বিষয় আছে স্যার, ওই টেকনিক্যাল এবং কমপ্লেক্স বিষয় না গিয়ে বিশেষ করে এখানকার হ্যাঁ, টার্গেট অডিয়েন্স যারা, ভেরি সিম্পল। হ্যাঁ, ভেরি সিম্পল ভাবে জি প্রেজেন্ট স্যার, করছে, এটা আসলে হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে টার্গেট আন্ডারগ্রেডের। অডিয়েন্স যারা তাদের জন্যই যেভাবে প্রেজেন্ট করছে, চমৎকার ভাবে প্রেজেন্ট হ্যাঁ করছে, স্যারকে হ্যাঁ ধন্যবাদ। আহ, হ্যাঁ, তাহলে ঠিক আছে। মানে আর কার কোনো অপিনিয়ন বা কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে সেশন ক্লোজ করতে পারি। থ্যাংক ইউ ওকে, অল থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফর পেশেন্স হিয়ারিং এন্ড এবং সেশনটা চমৎকার ইন্টারেক্টিভ হয়েছে। তার অডিয়েন্সরা তাদের পার্টিসিপেট করেছে বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে। থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে সেশন ক্লোজ করতে পারি। ওকে ওকে, গুড নাইট। গুড নাইট।